হ্যাঁ, তাহলে হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন। যাই হোক, কি আছে একটুখানি 5, 6, 7, 8, 5 এই অঙ্ক একটা একাধিকবার ব্যবহার করব, এরকম করলে অঙ্ক গঠন করা যাবে। যে 4 দিয়ে এবং 5 বিভাজ্য নাম্বারগুলো নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমার, তাহলে 1 নম্বর 4 দ্বারাই তোমায় যাবে, এমন নাম্বার তোমায় নিতে। আরেকটা হচ্ছে এমন নাম্বার দেখো আহ, সহজ হবে, পারমুটেশন কম্বিনেশন ভালো না। 5, 6, 7, 8, 0, তাহলে এরকম কটা 5খানা নাম্বার আছে, 5টা সংখ্যা আছে। তাহলে এই 5খানা সংখ্যায় দিয়ে আমরা যদি ক্যালকুলেশন দেখো, আমার এখানে বলছে যে কোনো 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট বুঝিয়ে বলি, একক, দশক, শতক, হাজার, তার সাথে তোমার এরকম ধরো আছে। 5 অঙ্ক বিশিষ্ট নাম্বার হতে গেলে তাহলে এই নাম্বারগুলো ভালো করে বুঝবে, এই নাম্বারগুলো এখানে ঘুরিয়ে ফিরিয়ে হয়। আমরা পারমুটেশন কম্বিনেশন করেছি যে তোমার এইখান থেকে, তাহলে 5টা অঙ্ক বিশিষ্ট নাম্বার যদি ঘুরিয়ে ফিরিয়ে মানে ফিরিয়ে নেই, তাহলে এখন তৈরি হবে। এই 5টা সংখ্যা যদি আগে পরে মানে জাগলিং করার মতো যদি ভাবি, 7 আগে এলো, 6 পরে গেল, 5 তারপরে গেল, আবারও 5, এরকম যদি আমরা করি, মোট যে বিন্যাস সংখ্যাটা পাবো সেটাই আমার কাছে, মোট বিন্যাস সংখ্যাটাই আমার স্যাম্পল স্পেস। তাহলে মোট বিন্যাস সংখ্যা বা নাম্বার অফ, তুমি বলতে পারো নাম্বার অফ হচ্ছে পারমুটেশন, তাই খুশি। তাহলে মোট এই নাম্বার অফ পারমুটেশন তাহলে কত হচ্ছে, এটা তো 5টা সংখ্যা যেহেতু আমি ঘুরিয়ে ফিরিয়ে তৈরি করছি, 5 ফ্যাক্টোরিয়াল। বাবা, যখন জিরোগুলো সামনে থাকবে, যে পজিশনে জিরোগুলো সামনে থাকবে, তারপরে জিরোর পরে ধরো 8 রইল, 7 গেল, 5 গেল, এই নাম্বারটা নিশ্চয়ই 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এটা যদি 5 অঙ্ক বিশিষ্ট নাম্বার না হয় বা 5 অঙ্ক না হয়, তাহলে আমাকে তো বলে, আমি এই যে 5 ফ্যাক্টোরিয়াল করলাম, এর মধ্যে এই প্রতি ক্ষেত্রে চলে আসছে। তাহলে জিরোগুলো যদি সামনে আসে ক্ষেত্রে, সেটাকে আমি 5 নাম্বার বা সংখ্যা, যেহেতু জিরো সামনে, তাহলে জিরোকে যদি আমি সামনে ফিক্সড করে দেই, দিয়ে এই 4টেকে ওলট পালট করি, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে ওইটা এই 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে ঢুকে গেল, 5 ফ্যাক্টোরিয়াল ঢুকে গেলে তো হবে না, এখানে আমাকে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে। তাহলে এর থেকে আমি তাহলে জিরো যদি ফিক্সড করে দেই, মানে এটাকে ধরো আমি পেরেক দিয়ে সাঁটিয়ে দিলাম, এ আর সরবে না। তাহলে 1, 2, 3, 4, তাহলে এই 4টে সংখ্যাকে আমি ওলট পালট,
এই চারটে সংখ্যাকে যদি ওলট পালট করি তাহলে এই চারটে সংখ্যার যদি জাগলিং করি তাহলে এটা 4 ফ্যাক্টোরিয়াল রেজাল্ট দেবে। তাহলে এই 5 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল যদি বিয়োগ করি, এখন আমি যে রেজাল্টটা পাচ্ছি 5। তাহলে এখন এই দুটো যদি বিয়োগ করি 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 120 মাইনাস, এবার এর ফ্যাক্টোরিয়াল করো, 7 3 12 2 24 বিয়োগ হবে। তাহলে এটাই আমার কাছে স্যাম্পল স্পেস। নাম্বার ইংরেজিতে লিখে নেব নমুনা বিন্দু, মোট বিন্দু, বাংলায় লিখবো নমুনা বিন্দু, ইংরেজিতে লিখবো নাম্বার অফ স্যাম্পল স্পেস। এন অফ এস কত? তাহলে এখন এন অফ এস পেয়ে গেছি। এবার আমার দুটো কোয়েশ্চেনের আন্ডারে আছে। 1 নম্বর কোয়েশ্চেন আছে, সেটা একটু দেখি। 1 নম্বর কোয়েশ্চেন আছে বাবা যে 4 দ্বারা বিভাজ্য হতে হবে, ওই 4 দ্বারা বিভাজ্য হতে হবে। ছোটবেলায় পড়েছো না 4 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যার বৈশিষ্ট্য কিরকম? একদম ছোটবেলায় সেই কাটাকাটি করার নিয়ম করা, লাস্টের যে সংখ্যাগুলো নয়, লাস্টে দেখো হয়তো ভুলে গিয়েছো নিয়মটা কি ছিল, যে পুরো সংখ্যাগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করা যাবে এবং লাস্টের যে দুটো ডিজিট থাকবে সেই দুটো ডিজিট, ভালো করে বোঝো, লাস্টে যে দুটো ডিজিট থাকবে সেই দুটো ডিজিট তোমার 4 দিয়ে ভাগ করা যাবে, তাই না? ওকে, তাহলে শেষের দুটো ডিজিট আমি তাহলে এখানে বোঝানোর জন্য এবার বলি। হলো শেষের দুটি অঙ্ক বা লাস্ট টু ডিজিট। তাহলে শেষের দুটি অঙ্ক মানে কোনটা? একক এবং দশক। তাহলে এখন শেষের দুটো সংখ্যা একক এবং দশক রাখলাম, একক এবং দশক। এই দুটো সংখ্যা আমার প্রথমত কি দিয়ে বিভাজ্য হতে হবে? বাবা 4 দিয়ে। তাহলে এখন আমি যদি শেষের দুটো সংখ্যাকে বাবা 8 আর 0 দেই, তাহলে এটা 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে সামনের যে শতক আছে, হাজার আছে, অযুত আছে, এগুলো কত দিয়ে ভাগ করা যাবে আমার জানার দরকার নেই, কারণ আমাদের ছোটবেলায় নিয়মে ছিল শেষের দুটো সংখ্যা আমার 4 দিয়ে বিভাজ্য হতো। তাহলে শেষের দুটো সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয়ে গেল, মানে এই দুটোকে ফিক্সড করে দিয়েছি। তাহলে সামনের তিনটে কে পড়ে আছে বাবা এখন? 7 6 আর 5। এগুলো কোনো সময় এই নিজেদের মধ্যে ঘোরাফেরা করলেও সে 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এক্ষেত্রে এই দুটোকে আমি পেরেক দিয়ে সাঁটিয়ে দিয়েছি, কারণ এই দুটো ফিক্সড, সামনের গুলো ঘোরাফেরা করছে, তার জন্য 3 হলো না? বুঝলে না? এবার দ্বিতীয় নম্বর পজিশনে আমি বলছি এখন 0 আগে নিলাম, 8 পরে নিলাম, তাহলে বলো তো বাবা এটাও তো 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানেও সামনের এই দুটো ফিক্সড করেছি, সামনের গুলো ঘোরাফেরা করছে, তাহলে এটা তোমার 3। তাহলে এই একটা টাইপ। 3 নম্বর আমাকে এটাও 4 দিয়ে ভাগ করা যেতে পারে বলেছে। এখন আমি 6 আর 0 যদি নেই বাবা, এটা 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এক্ষেত্রেও এই দুটোকে ফিক্সড করেছি, সামনের গুলো ঘোরাফেরা করছে, ও তোমার 3 ফ্যাক্টোরিয়াল হবে। না বুঝলে না? কিন্তু 0 আর 6 যদি নাও তাহলে সেটা 4 দিয়ে ভাগ করা যাবে না। 0 6 আমি নিতে পারছি না। তাহলে এবার আমি দেখব 5 0 কি 4 দিয়ে ভাগ করা যায়? 5 0 4 দিয়ে ভাগ করা যায় না। আবার 0 5 ও 4 দিয়ে ভাগ করা যাবে। আবার 4 7 আবার 0 7। আমি কাকে আগে নিলাম? 0-র সাথে সবাইকে নিয়ে নিয়ে ভাবছি। 0-র সাথে কেবলমাত্র কে কে হয়েছে? 0 আর 8 হয়েছে, 0 এবং 6 0 এবং 6 এবং 0 হয়েছে, কিন্তু 6 হয়নি। 0 5 হবে না, 5 0 হবে না, 0 7 হবে না, 7 0 হবে না। তাহলে
আর কারুর হবে না। এবার আমি 7, 8 যদি নিই, সেটা 4 দিয়ে ভাগ করা যায় না। আর 8, 7 তো যাবেই না, কারণ প্রাইম নাম্বার। তাহলে 8, 7 বা 7, 8 দুটোর মধ্যে কেউ যায় না। তাহলে 8, 6 কি ভাগ করা যাবে? 8, 6ও দেখো বাবা ভাগ করা যাচ্ছে না। কিন্তু 6, 8 ভাগ করা যেতে পারে, তাই না? না, বুঝলে না? ওকে, তাহলে 6, 8 ভাগ করা যেতে পারে। তাহলে এখন 4 নম্বর টাইপে এসে বলছি 6, 8 করা যাবে। সামনে কে আছে? এই অযুত, হাজার এবং শত। এদের এখানে তাহলে এই সামনের গুলো হচ্ছে 3টে নাম্বার ঘোরাফেরা করবে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হবে। কিন্তু বাবা, জিরো তো সামনে আসতে পারবে না, কারণ জিরো সামনে আসলে সেটা 5 হবে না। তাহলে সেটা 5 অঙ্ক বিশিষ্ট নাম্বার আর রইবে না। তাহলে শূন্য সামনে নিলে বাকি দুটোকে ঘোরাফেরা করলে 2 ফ্যাক্টোরিয়াল আসবে। এই 2 ফ্যাক্টোরিয়াল এখান থেকে বাদ যাবে। বুঝতে পারলে না? সেম ভাবে এবার তাহলে 6, 8 হয়েছে, কিন্তু 8, 6 যদি নেই, সেটা 4 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 5, 6 পড়ে আছে শুধু। 5, 6, 6 4 দিয়ে ভাগ করা যায়, 6, 5টা 4 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 5, 6 আমি এখন নিলাম। তাহলে 5, 6 যখন নিলাম, দেখো বাবা, 5, 6 নেওয়ার সাথে সাথেই আমি দেখতে পাবো এখানেও তাহলে 3টে নাম্বার ঘোরাফেরা করবে। তাহলে এখনো 3 ফ্যাক্টোরিয়াল হবে। এবং এখানে যেহেতু শূন্য সামনে আসতে পারবে না, তাহলে 2টো ফ্যাক্টোরিয়াল তোমাকে বাদ দিতে হবে। দেখো, এই জিনিসটা কঠিন লাগবে তখনই। না, 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 ওটা লিখতে হবে না। মানে দেখিয়ে দিলে হবে, বা একটু লিখলে হবে যে নিজের ভাষায় নিজের মতো করে লিখবে যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটির শেষের দুটি অঙ্কগুলি হলো এটা, 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 এটা এবং এটা। তারপরে লিখবে যে এ হলো 4 দ্বারা বিভাজ্য হয়ে যাওয়া সংখ্যা হওয়ার ঘটনা। তাহলে এ বি দ্য ইভেন্ট বলে যেমন করে লেখ। তাহলে এ যদি ইভেন্ট হয়, তাহলে এখন এন হবে কত হবে? এন হবে মানে এইগুলো সবগুলো যোগ হবে। তাহলে এন হবে মানে 3 প্লাস 3 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন 3 ফ্যাক্টোরিয়াল মানে বাবা 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 থেকে 2 গেলে 4, আর এটা 4, 22, 22 আর হচ্ছে আরে হচ্ছে 26। তাহলে অতএব এবার আমাকে দরকার বাবা পি হবে। তাহলে পি হবে মানে কি বাবা? এন হবে ডিভাইডেড বাই এন হবে। তাহলে এন হবে মানে 26, আর এন হবে মানে 96। 2, 13, 26 আর হচ্ছে 48। ডাউট থাকলে গেল। এবার আসি এর সাথে সাথে আর একটাও, যদি এখানে কোনো ডাউট থাকে পরেরটাতে সব ডাউট তোমায়। এখানে বলছে যে 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে বলো, 5 দ্বারা বিভাজ্য হতে হবে বা 5 দ্বারা ভাগ করা যাবে এমন ভেরি গুড। এখন আমি বাবা বলবো যে 1 নম্বর টাইপে লাস্ট যে নাম্বারটা, শেষ সংখ্যা বা লাস্ট নাম্বার, তার মানে কোনটা লাস্টেরটা হচ্ছে, আর হচ্ছে তারপরে যোগ আর অযুত আছে। এখন আমি এটাকে শূন্য ফিক্স করে দিয়েছি, তাহলে শূন্য শেষে থাকা মানে সে 5 দিয়ে ভাগ যাবে। তাহলে সামনে কটা সংখ্যা আছে? 4টে। এই 4টে নিয়ে ঘোরাফেরা করলে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল, তাই না?
এখন দ্বিতীয় নম্বর টাইপে এখানে কটা 5 রাখলাম। বাবা এখন যদি এটা 5 হয় তাহলে এখন তুমি বলো তো সামনে কটা নাম্বার আছে? আবারও 4টে নাম্বার, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল হবে। এই কেসটাই কি সামনেরটাই 0 হতে পারবে না, তাই তো? মাইনাস হবে। 0 আর 5 বাদ দিয়ে 3 নাম্বার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস চলে যাবে, চলে গেল। তাহলে এখন এটাকে যদি আমি বি ইভেন্ট ধরে নেই, তাহলে এন অফ বি লিখে নেবে নিজের মতো করে। এর ভাষায় কোনো ভাষাটা কেউ দেখবে না, কিন্তু তোমাকে যেহেতু 4 নাম্বার তো একটু লিখতে হবে এর মতো করে। প্রশ্ন দেওয়া থাকবে করে ওইটা থেকেই এন অফ বি মানে একটা হলো 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3। 4 3 12 দুগুণে 24 প্লাস এখানে কত হবে 24 মাইনাস 6 মানে 18, তাই তো? তাহলে হচ্ছে এটা 42 হবে, ঠিক আছে? তাহলে পি অফ বি দরকার, এর প্রবাবিলিটি কত? এন অফ বি ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ বি 40 আর এন অফ এস হচ্ছে এর সাথে, ও সরি এটা তো আমি মিস করেছি, 96। দ্যাট ইজ তোমার এবার চলে এসো তার পরের সংখ্যাটাই আসি। আচ্ছা বলে রাখি কোয়েশ্চেন নাম্বার 6 খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচুর বার পরীক্ষা, বিভিন্ন টাইপের পরীক্ষা অঙ্ক। এইটা ঠিকানা দিয়ে আসে, খাম দিয়ে আসে, পোস্ট বক্স দিয়ে আসে, অনেক রকম ভাবে আসে এবং এটা জয়েন্টের রেসপেক্ট। ইংলিশ ভার্সানে 6, তোমাদের মনে হয় 46। কি বলেছে দেখো, বলছে এখানে 5টা বিভিন্ন চিঠি তোমার রাখা আছে। এই 5টা চিঠি, তাহলে 5টা চিঠির জন্য 5টা লাগবে, যে ঠিকানায় চিঠিগুলো, 5টা ঠিক জন্য 5টা খাম আছে, খামে রাখা আছে। বিভিন্ন, কিন্তু এটা মাথায় রাখবে, ভিন্ন বললে আলাদা জিনিস, একই যদি হয় তখন আবার আলাদা রকম হয়। তাহলে এবার আমাকে বলছে ঠিক 2টি চিঠি সঠিক খামের মধ্যে রাখার সম্ভাবনা। তার মানে কি আছে বাবা, টোটাল তোমার কাছে 5টা চিঠি আছে। তাহলে এটা হচ্ছে তোমার চিঠি। তাহলে এবার ঠিকানা যুক্ত যে খাম, এই খাম আছে আবার 5টা, কারণ 5টা চিঠির জন্য 5টা খাম, সঠিক ঠিকানা যুক্ত খাম। ঠিক আছে, বুঝেছো? এবার এই চিঠিগুলো এই খামের মধ্যে আমার ভরতে হবে, ভরে আমার চিঠিগুলো ডেলিভারি হবে। প্রশ্ন হলো যে এই 5টা চিঠি এই 5টা খামের মধ্যে ভরা মানে এই নয় যে তুমি সঠিক ভরতে পারো। তাহলে এখন যে ঠিকানাগুলো চিঠি পাঠানোর কথা, এখন এই 5টা ভরার সময় ধরো আলাদা আলাদা ঠিকানায়ও ভরে দিতে আমি পারি, ভুল করতে পারি। প্রশ্ন হলো তোমাকে বলা হয়েছে যে 2টি সঠিক ঠিকানাযুক্ত খামের মধ্যে চিঠিটা যাওয়ার সম্ভাবনা। ক্লিয়ার না? বুঝলে না? কোনো অসুবিধা আছে? এবার 5টা চিঠি, তাহলে আমার টোটাল স্যাম্পল স্পেস প্রথম দরকার। তাহলে প্রথমে স্যাম্পল স্পেস, তাহলে এগুলো লেখার স্টাইল আমি বলেছি কেমন হবে, একটু লিখিয়ে করাতাম, শেষ করতে এন অফ এস, তাহলে টোটাল স্যাম্পল স্পেস বা নমুনা বিন্দু,
তাহলে এই নমুনা বিন্দু কি হবে? তাহলে পাঁচটা জায়গায় যাওয়ার কথা, 5 ফ্যাক্টর না, 5 ফ্যাক্টর 100 পেয়ে গেলাম। তাহলে আমার প্রশ্ন কি বলেছে যে দুটি চিঠি সঠিক খামের মধ্যে ভরতে হবে, বাকিগুলো ভুল হলে আমার কোনো যায় আসে না। দুটো চিঠি যেন সঠিক খামে, দুটো চিঠি সঠিক খামে ভরা যায়, তার মানে বাকি তিনটে অবশ্যই ভুল খামে যাবে। তাহলে দুটো যেহেতু সঠিক খামে গেল, তাহলে বাকি তিনটে কিন্তু আমার ভুল খামে যাবে। তাহলে আমি এখানটা যদি লেখার চেষ্টা করি তাহলে কি করবো, যে প্রথমে ইংরেজিতে বলি, যদি আমি লিখি এটা এই অঙ্কটা, এ বি লেট এ বি দ্য ইভেন্ট, তাহলে এ বি দ্য ইভেন্ট বলে আমরা লিখলাম। লিখে এবার আমি লেখার স্টাইলটা বলি, ধরো লিখতে পারছো না, তাহলে এবার ওইটাই লিখে দেবে। বাংলায় যেমন প্রশ্ন, এ হলো একটি ঘটনা, এ হলো একটি ঘটনা যেখানে পাঁচটা চিঠির মধ্যে দুটি চিঠি সঠিক খামে যাওয়ার সম্ভব। এ হলো দুটি চিঠি সঠিক খামে যাওয়ার ঘটনা, লিখবো প্রশ্ন দেখে দেখে। তাহলে এখন এই পাঁচটার মধ্যে ধরো দুটো চিঠি, ধরো 1 নম্বর চিঠি সে সঠিক ঠিকানায় গেছে, 2 নম্বর চিঠিটাও সঠিক ঠিকানায়, বাকি যে তিনটাও ভুল ঠিকানায় যাবে, এই 4 নম্বর চিঠিটাও ভুল ঠিকানায় যাবে, 5 নম্বর চিঠিটা। তাহলে এখন বাকি এই তিনটে চিঠি হচ্ছে তোমার ভুল ঠিকানায়। তাহলে এখন তাহলে পাঁচটার মধ্যে যদি দুটো নেই, তাহলে আমি এ বি দ্য ইভেন্ট বলেছি, তাহলে এন অফ এ যদি আমি এখন ক্যালকুলেশন করি, এখন কি হচ্ছে বাবা, যেহেতু পাঁচটা চিঠির মধ্যে দুটো ঠিক, কোন দুটো ঠিক আমরা জানি না, তাহলে 5C2 করলাম, তার মধ্যে দুটো ঠিক। এবার ভালো করে বোঝো, তাহলে এটা দুটো ঠিক মানে কি, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। সবাই কি করে বাবা, যে পাঁচটা চিঠির মধ্যে দুটো ঠিক মানে 5C2 করেই রেখে দেয়। দেখেছি আমি এক্সামেও কোয়েশ্চেন দিয়ে দেখেছি, সমস্ত স্টুডেন্টরা এই ভুলটা করে। ভুলটাও বলে দিচ্ছি যাতে, 5C2 লিখলাম, লিখে ছেড়ে দিলে হবে না কিন্তু। একটা গল্প আছে যে পাঁচটার মধ্যে কোন দুটো তো আমি ঠিক করলাম, পাঁচটার মধ্যে যে কোনো দুটো হতে পারে। তাহলে এটা যে সঠিক খামে যাচ্ছে, তাহলে এই একটা প্রক্রিয়ায় যাচ্ছে 1 নম্বর 1-এ, আবার 2 নম্বর যাচ্ছে আবার 2-এ। তার মানে এইটা দুটো টাইপের প্রক্রিয়া হচ্ছে, সেভাবে 3 নম্বরটাও সঠিক হতে পারে। দুটোর জন্য দুটো টাইপ মানে ইনটু, যদি তিনটি চিঠি বলতো তাহলে ইনটু 3 হতে পেরেছি। এটা পুরো পারমুটেশন কম্বিনেশন গল্প, যদি ভুলে যাও বুঝতে অসুবিধা হবে, আবারও আমি বলার চেষ্টা করি। এখানে টাইপ কিন্তু দুটো হচ্ছে, যদি এখানে পাঁচটা চিঠি এবং খাম 6টা থাকতো তাহলে কিন্তু এই অসুবিধা হতো না। যেহেতু পাঁচটা এবং পাঁচটা খাম, তোমাকে দুটো সঠিক ঠিকানা যুক্ত যাচ্ছে মানে একের এক হচ্ছে ধরো 1 নম্বর চিঠির ঠিকানায় চলে গেল, তাহলে 2-এর জন্য পড়ে আছে কোনগুলো, এই বাকি চারটের মধ্যে সঠিকটা যেতে হবে, এটা 1 নম্বরটাই। বাট দুই যদি 2 নম্বর ঠিকানায় চলে যায় যেটা কিনা সঠিক, তাহলে একের জন্য বাকি চারটে পড়ে আছে, চারটের মধ্যে সঠিকটা বেছে নিতে হবে। তাই জন্য ইনটু 2 হবে। আমি বারবার বলছি, এখানে 5C2 তেও অনেক এটা সলভ করে, এবং ইভেন আমি এটাও দেখেছি যে দেখালো স্কুলের একজন টিচারও 5C2 দিয়ে অঙ্ক করে চলে, টিচারদের ক্ষেত্রেও ভুল হয়, কিন্তু যদি 5C2 দিয়ে তুমি অঙ্ক করো তাহলে সেটা ভুল, এটা করা যাবে না। করতে হবে যে এখানে দুটো টাইপ,
তাহলে 2 দিয়ে, এই 2টা যদি এখন খামের সংখ্যা চিঠির থেকে বেশি হয়ে যায় তখন অঙ্কটা কিন্তু আলাদা হবে। যেহেতু খামের সংখ্যা এবং চিঠির সংখ্যা একই, তোমাকে কিন্তু 2 দিয়ে একটা গুণ করতে হবে এবং এটা পারমুটেশন কম্বিনেশন। তাহলে এখন তোমার ফাইনাল বক্তব্য, এই দুটো তো পেয়ে যাওয়া মানে আমার অঙ্ক শেষ। এবার তোমার রিকোয়ার্ড প্রবাবিলিটি বা নির্ণয় সম্ভাবনা পি হবে। তাহলে পি হবে ইকুয়াল টু ফর্মুলা এন এ ডিভাইডেড বাই এন অফ এস। সব থেকে ভালো হবে এটা ক্যালকুলেশন এখানে বার করে নাও। এটা কত হচ্ছে দেখি, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, 5 ইন্টু, আর নিচেরটা কত হবে বাবা, 5 মাইনাস 2 মানে ইন্টু 2, তার সাথে একটা 2, 3 3 কেটে দাও, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এই 2 কেটে গেল। এখন তুমি বলতে এন হবে 20 আর এখানে কত হবে, 1 এর 6। সেম ভাবে আমি তোমাদের দিয়েছিলাম, এই কথাটাও বলেছিলাম যে বারের অঙ্কটাও কিন্তু এই হচ্ছে 7, 7 খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 7 নম্বর অঙ্ক পড়ো, বলছে দেখো, এবং একটা উদাহরণেও বারের অঙ্ক আছে, বলে রাখি ওটাও দেখে নিও। একটা বারের অঙ্ক আছে, সানডে বা মানডে দিয়ে আছে হয়তো, বার এবং ইয়ার দুটো মিলে। এটা কি বলছে আমি পড়ি। আমার বলছে 16টা তারিখ তোমাকে দেওয়া হয়েছে কোনো একটা মাসের, বা পুরো সারা বছর মিলে তোমাকে আমি 16টা তারিখ দিয়েছি। 16টা তারিখ দিয়েছি মানে যেমন আজকের একটা তারিখ, আজকের তারিখ তোমার ধরো 25, 25 তারিখ আজকের একটা তারিখ, সেম ভাবে কালকের একটা তারিখ, বা এরকম করে পরপর ও হতে পারে, আলাদা আলাদা হতে পারে, মোটামুটি 16খানা তারিখ তোমার দেওয়া আছে। এই 16খানা তারিখের মধ্যে 3টি রবিবার থাকবে, সানডে থাকবে, তাহলে এরকম হওয়ার সম্ভাবনা কত, বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমার 16টা তারিখ দেওয়া আছে, তোমাকে দিয়েছি আমি, এই 16টা তারিখের মধ্যে 3টি রবিবার হওয়ার সম্ভাবনা কত। এবার তোমাকে বুঝতে হবে কিন্তু বাবা, এখানে 16টা তারিখ কিন্তু পরপর নেই। কেন বলছি তুমি নিজে থেকে বুঝতে পারবে। 16টা তারিখ যদি পরপর থাকতো, ধরো কোনো একটা মাসের, ধরো জানুয়ারি মাসের 1 তারিখ 2 তারিখ করে 16 তারিখ অবধি দেওয়া হলো, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম রবিবার দুটো থাকতে পারে, এর বেশি তো থাকবে না। কারণ কি, কারণ যদি দুটো সপ্তাহ আছে, দুটো সপ্তাহ আর 2 দিন বেশি, তাহলে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে। তিনটে, তিনটে থাকতে পরপর যদি হয় তাহলে 3টে থাকবে না, ওরকম ভাবে আমরা বলতে পারি না, ঠিক আছে? তার মানে আমি যদি 1 নম্বর তারিখ সানডে দিয়ে শুরু করি বা রবিবার দিয়ে শুরু করি, তাহলে 1 নম্বর তারিখ রবিবার দিয়ে শুরু করলে তোমার আবার 8 নম্বর তারিখ রবিবার পড়বে, তাই না? তাহলে 8 নম্বর তারিখ, তারপরে আবার 16 নম্বর তারিখ রবিবার পড়বে। না বুঝলে না? তাহলে তাহলে তোমার 3টি রবিবার হবে না। এবার আমার যদি এই 1 নম্বর তারিখটা রবিবার দিয়ে না হয়ে যদি 2 নম্বর তারিখ দিয়ে রবিবার হয়, তাহলে দেখো আবার একটা রবিবার তুমি পাবে, সরি দুটো রবিবার পাবে, দুটো রবিবার পাবে যদি 17 দিন হয়, বা হচ্ছে ও ওর বেশি আর পাবে না, বুঝতে পেরেছি? তাহলে হচ্ছে যদি তুমি ভালো করে বোঝো, যদি পর পর হয়, এখানে আমার কিছু বলেনি, যদি দুটো কেস, তাহলে আমি পর পর নিয়ে যদি ডেট গুলো নেই, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যদি নেই, 1 নম্বরে যদি সানডে হয়, তাহলে সেম ভাবে এরকম করতে করতে 8 নম্বর গিয়ে তুমি সানডে পাবে, কারণ এখানে পাবে মনডে, টিউসডে, থার্সডে, হয় ফ্রাইডে, 7 নম্বরের স্যাটারডে, তারপরে আবার সানডে, তাই না? এবার এরকম করে করে আবার 16 নম্বর তারিখটায় গিয়েই তুমি সানডে পাচ্ছ, তাহলে এক্ষেত্রে তুমি দেখো
তিনটে পেয়ে যাবে। কিন্তু যদি এক থেকে শুরু না হয়, দুই থেকে শুরু হয়, তাহলে কিন্তু তুমি পাবে না। বেশ, তাহলে এখন তাহলে আমার 16টা তারিখের মধ্যে, এবং এটা পরপর নেওয়া হয়েছে এ কথা বলেনি, এটা জানিও না যে পরপর থাকে না, আমাদের এটা জানা নেই। তাহলে এখন বলছে যে এই 16টা তারিখের মধ্যে 3টি রবিবার হবার সম্ভাবনা। তাহলে 16টার মধ্যে 3টে রবিবার, তাহলে 16টার মধ্যে যদি 3টে রবিবার হয়, তার সম্ভাবনা কত আমাকে বলেছে। তাহলে আমি এই জায়গাটা একটু ধরো পারমুটেশন কম্বিনেশনে কিন্তু আবার ঢুকতে হচ্ছে। মানে এই জায়গাগুলো না জানলে বা না এ করলে অসুবিধা। দেখো, এখানে তাহলে আমার যদি 16টা তারিখের মধ্যে 3টি রবিবার হয় বাবা, তাহলে আমি এখন বলতেই পারবো না যে 16টার মধ্যে যেহেতু 3টে, তাহলে 16টার মধ্যে আমার 3টে আছে, তাহলে 16টার মধ্যে এখন আমি 3 নিলাম। 3টে যদি নেই তাহলে 16 বলতে পারবো, তাই তো? 3 বলতে পারবো। তাহলে এখন তোমাকে আমি যদি প্রশ্ন করি যে 16 বললাম, এবার প্রশ্ন হলো যে তাহলে এটা ধরো তোমার স্যাম্পল স্পেস হয়ে যায়, তাহলে তোমার ওই ঘটনাটার মানে ইভেন্ট কি হবে, সরি, ঘটনাটার নাম্বার অফ ইভেন্ট, ঘটনাটার নমুনা বিন্দুগুলো কি হবে? বুঝলে না আমার কথা? তাহলে আমি কি বললাম ভালো করে বোঝো, আবারও বলছি, কারণ অঙ্কটা কিন্তু ছোট, কিন্তু বুঝতে হবে, ছোট কিন্তু বুঝতে হবে। আবারও বলি যে আমার এখানটায় বলেছে যে 16টা তারিখ আছে, তাহলে 16টা তারিখ আছে, এই 16টা তারিখের মধ্যে আমাকে ফাইন করতে হবে যে এই 16টা তারিখের মধ্যে 3টে রবিবার হবে। তাহলে আমি তোমাকে বলি যে পরপর থাকে, তাহলে তুমি অঙ্কটা করতে পারবে, কিন্তু আমাকে এখানে কোশ্চেনে পরপর কিন্তু বলেনি। তাহলে পরপর বলেনি, তাহলে পরপর যদি না বলে, তাহলে আমি এখন পরপর বললে তাহলে আমি বলতে পারবো যে প্রথম দিন থেকে যদি শুরু হয়, তাহলে আমি বলতে পারবো যে প্রথম দিন থেকে যেহেতু শুরু হচ্ছে, তাহলে আমি এখন আমার 3টে রবিবার হয়ে যাচ্ছে। তো যেই না ও 2 তারিখ থেকে শুরু হবে, তাহলে আর 3টে রবিবার হচ্ছে না, কারণ আমার মোট তারিখ আছে কটা? 16টা। তাহলে এখন আমি আহ বলি তোমাকে পরপর করে। তাহলে এখন আমি মোট তারিখের সংখ্যা, তারিখের সংখ্যা, তাহলে মোট তারিখের সংখ্যা যদি এখন 16 হয়, এবার আমি আসি, আমার টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস দরকার। নাম্বার অফ স্যাম্পল স্পেস যদি দরকার হয়, তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস থেকে এবার এগুই। তাহলে এবার দেখো, তাহলে এস হচ্ছে তোমার যদি স্যাম্পল স্পেস হয়, তাহলে এসটা স্যাম্পল স্পেস কি হবে? 16টা তারিখ আছে, এই 16টা তারিখের মধ্যে যদি আমার 3টে রবিবার হয়, তাহলে সেটা কিন্তু 3টে রবিবার হওয়ার সম্ভাবনা আছে, তার মানে ওটা ইভেন্ট। বুঝলে না? তাহলে ওটা যদি ইভেন্ট হয়, তাহলে আমি এখন বলতে পারবো যে ওটা যদি ইভেন্ট হয়, তাহলে 16 বা 16টার মধ্যে 3টে। কিন্তু এখন আমি এখানটায় পরপর করে আসি, এই জায়গাটা থেকে আমি যদি এবার দেখো, ভালো করে বুঝবে মন দিয়ে এটা লিখছি, কারণ হচ্ছে বারবার একই কথা অতটাও সহজ নয়। তাহলে এখন আমি টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস, তার আগে আমার 16টা তারিখের মধ্যে 3টি রবিবার থাকতে পারে। 16টা তারিখে মধ্যে 3টি রবিবার
থাকতে পারে এরকম ভাবে। তাহলে 16C3 এটা রইল ইনটু, ভালো করে বুঝবে, 16C এটা রইল ইনটু 6⁻13। এইটা তুমি বুঝলে কিনা বলো, বুঝেছো? আচ্ছা, টোটাল হচ্ছে 16খানা আমার তারিখ। 16খানা তারিখের মধ্যে 3টে রবিবার থাকবে। তাহলে 3টি রবিবার যদি থাকে, তাহলে এরকম আমি বার করছি, তার মানে এটাই তোমার কাছে এন অফ এ, তুমি ভাবতে পারো এন অফ এ এটা। তাহলে 16C3 মানে 16টার মধ্যে 3। এবার বাকি যে দিনগুলো আছে, তাহলে আমি রবিবারটা নিয়ে নিয়েছি, তাহলে আমার টোটাল সপ্তাহে কদিন আছে? 7 দিন আছে। 7 দিনের মধ্যে একদিন নিয়ে নিয়েছি, একদিন রবিবার, তাহলে রবিবারটা নিয়ে নিয়েছি। তাহলে বাকি আর 6 দিন পড়ে আছে, তাই না? হ্যাঁ, তাহলে এবার 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 দেখো বাবা, যে আমি 16টার মধ্যে 3 দিন, 16 দিনের মধ্যে 3 দিন নিয়ে নিয়েছি, মানে কি বাকি আর 13 দিন পড়ে আছে। তাহলে 6⁻13, মানে এতগুলো টাইপ হতে পারে, কিন্তু এগুলো আমি সব টাইপ বললাম। এগুলো সব টাইপ, মানে আমি ধরো তোমাকে একটু বুঝিয়ে বলি, ধরো আরো ডিটেলস যদি বলতে হয় বলি, কারণ পারমুটেশন আমাকে পড়াতে হয়তো, কারণ এখানে হচ্ছে আমার প্রবাবিলিটির কোনো কানেকশন নেই, পুরোটাই পারমুটেশন আর কম্বিনেশন দিয়ে হচ্ছে। মনে আছে সেই নৌকার অঙ্ক করেছিলাম, নৌকা, মাঝি, দাঁড়, মানে একজন লোক এই পার থেকে মারে করে, এত- সেই টাইপ, সেই টাইপের অঙ্ক কিন্তু এটা। ভুলভাল করলে হবে না, আমাকে বুঝতে হবে। এখানে দেখো, তাহলে আমার সি আছে, মানে কি আমি এখানে বললাম 16টা তোমার ডে আছে, 16 ডে। তাহলে যদি প্রথম দিনটা বাবা রবিবার হয়, তাহলে আমি একদিনটা রবিবার নিয়ে নিয়েছি, একটা দিন রবিবার, তাহলে ওই টাইপের, তার মানে 16 হবে। এবং তাহলে ওখানটায় বাকি বাকি আর কটা দিন আছে? বাকি হচ্ছে আরো আরো হচ্ছে 6খানা দিন আছে। যে 6খানা দিন কিন্তু তোমার অন্যদিন পড়ে আছে, কিন্তু 6খানা দিন তো নেই। 6খানা দিনের সাথে আর কতদিন পড়ে আছে? 6খানা দিন আরো একদিন নিয়েছো, তাহলে একদিন নিলে 6খানা দিন কিন্তু পড়ে নেই, 6খানা বার পড়ে আছে, বুঝেছো? 6খানা বার পড়ে আছে। তাহলে এরকম কতগুলো উপায় পাবো? 13টা, 6⁻13 উপায় পাবো না? বুঝলে কিনা জানি না, কিন্তু ভাবেই কঠিন লাগবে, বারবার বলছি, তখন কিনা পারমুটেশন কম্বিনেশন ভুলে যাবে, তখনই কঠিন লাগবে। যাই হোক, তাহলে এটা এবার আমি ক্যালকুলেশন করে নেব। এটা ক্যালকুলেশন করবে, 6⁻13 অনেক বড় নাম্বার, এটাকে তুমি রেখে দেবে অ্যান্সারের মধ্যে, এটা নিয়ে ক্যালকুলেশন করবে না, শুধু এটা ক্যালকুলেশন। কিছু একটা পেলাম, এটা রেখে দিলাম। এবার নেক্সট, এন অফ এস। এন অফ এস তাহলে কি হবে? এন অফ এস তো আমি কোনো কিছুই নেব না, আমার নাম্বার অফ স্যাম্পল স্পেস। তাহলে টোটাল কটা আমার বার? কটা? 7টা বার। আর তারিখ দেওয়া কত? 16, তাহলে 7⁻16 হবে। ক্লিয়ার? ব্যাস, 7⁻16, তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার পি অফ এ দরকার। পি অফ এ মানে আমি বলবো এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। অফ এ মানে কি বাবা? 16 তাহলে 16C3 মানে কত? তার মানে তুমি ক্যালকুলেশন করে বসাবে, আর 6⁻13 অ্যান্সারের মধ্যে রাখবে, 7⁻6 রাখবে, কারণ এই দুটো ক্যালকুলেটরে মনে হয় ফেললেও অনেক সাইন টেক্স মনে হয়, বা × 10⁻⁴ দেখিয়ে দেবে, অনেক বড় সংখ্যা আসবে। তো এই দুটো এমনি অ্যান্সারেও দেখবে এই দুটো রাখা থাকে। বুঝেছো নাকি না? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মানে এটা এইভাবে ভাববে, পারমুটেশন কম্বিনেশনের মতো। কিরম ভাবে ভাববে জানো? এইভাবে দেখো, 7টা বার, 16টা তারিখ আছে, তাহলে
তাহলে 7টা বারের জন্য 16টা তারিখ। তাহলে একটা একটা বারের জন্য কত হবে? একটা একটা বারের জন্য তুমি বলতে পারবে একটা বারের জন্য অন টু দি পাওয়ার 16। তাহলে 16টা বার মানে কি? সরি, 7টা বার মানে কি? 7 টু দি পাওয়ার 6। আর এখানে 6টা কেন হয়েছে? কারণ আমি রবিবারগুলোকে আগে থেকে নিয়ে নিয়েছিলাম। আর 13 দিন কেন হয়েছে? কারণ 13টা 3টে তারিখ তো আগে নিয়ে নিয়েছি তাই। Okay. এবার চলে আসো আমার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 8 বা 48। 48 যাক। 48 কি বলছে, বা ইংলিশ ভার্সনে কোয়েশ্চেন। এখানেও একটু বুঝবে, এখানেও কিন্তু ওই রকম একটা কথা বলেছে, বলছে একটা থলিতে বা একটা ব্যাগে বলছে 1 2 এরকম করে করে 50টা নম্বর যুক্ত। এসে কিন্তু একটা অঙ্ক ছিল ওরকম। তার মানে একটা থলিতে ব্যাগের মধ্যে 50খানা টিকিট। এই টিকিটের নাম্বারগুলো কি কি? 1 2 3 4, 50খানা টিকিট। এবার এই থলি থেকে 5টা টিকিট তোলা হয়েছে। তাদের মধ্যে মানের ক্রমানুসারে সাজানো হয়। কিরম ভাবে মানের ক্রমানুসারে সাজানো হয়েছে? তাহলে ক্রমানুসারে মানে কি? নাম্বারগুলো ছোট থেকে বড় করে সাজানো হয়েছে। তার মানে ওরা একটা দিয়েছে x1, x2, 3, x4, তারপরে x5, যেহেতু 5টা টিকিট সাজানো হয়। এবং x3 ইকুয়াল টু কত বলেছে বাবা? 30। x3 ইকুয়াল টু 30 নম্বর টিকিট। আর বুঝেছো এই অবধি? কোনো অসুবিধা নেই? বেশ বেশ। এবার আমি অঙ্কে আসি। প্রথমত কি বলেছে? তাহলে টোটাল যদি আমি স্যাম্পল স্পেস বলি, তাহলে এন অফ এস কি হবে? 50খানা টিকিটের মধ্যে কটা টিকিট তোলা হয়েছে? 5টা, তাই তো? বুঝলে না? তাহলে 50টা টিকিটের মধ্যে 5টা টিকিট মানে কি? 55। 50টা টিকিটের মধ্যে 5টা টিকিট 50C5 হলো টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস। এবার আমি এন অফ এর কথা বলি। এন অফ এ কি হবে? বলছে ওই 5টা তো তোলা হয়েছে, কিন্তু ওই 5টা যদি মানের ক্রমানুসারে সাজানো হয়, তাহলে মাঝেরটা 30 নম্বর টিকিট হয়েছে। বুঝেছো? তাহলে মাঝেরটা বাবা যদি এটা 30 নম্বর টিকিট হয়, ভালো করে বোঝো তো বাবা, এটা যদি 30 নম্বর টিকিট হয়, তাহলে একে 29 নম্বর হতে হবে, একে 28 নম্বর হতে হবে। বুঝলে না? হ্যাঁ, কারণ ভালো করে বোঝো, কমাটা না। এটা তো পরে বলেছে যে x3 এর মান 30, মানে 3 নম্বর টিকিটটা 30। বুঝেছো? দেখো ভালো করে, আমি আমি গল্পটা তোমায় বলি, গল্পটা হয়তো বুঝতে। একটা বাক্সে 50খানা টিকিট আছে, এবং ওই টিকিটগুলোর নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 নাম্বার করা। আমি 5খানা টিকিট ওর মধ্যে থেকে তুলেছি, এবং ওই 5খানা টিকিট তুলেছি, কিন্তু এরকম ঘটনা নয় যে 5খানা টিকিট 1 2 3 4 পর পর করে তুলেছি, এরকম ব্যাপার নয়। 5খানা টিকিট তুলেছি, তুলে নিয়ে এবার 5খানা টিকিটটা সাজানো হয়েছে, বড় ছোট করে করে সাজানো হয়েছে। হ্যাঁ, মানে এরকম সাজানো অবস্থায় তুলেছি এমনটা নয়, তুলে নিয়ে আমি সাজিয়েছি। সাজানোর পরে মানের যদি ক্রমানুসারে ছোট থেকে বড় আমি সাজাই, পরে দেখা গেছে মাঝের টিকিটটা 30 নম্বর টিকিট। বুঝতে পারলাম?
ভেরি গুড, একদম একদম ঠিক বলেছো। এবার বুঝেছো যে 1 নম্বর এই মাঝের টিকিটটা শুধু 30। তাহলে এই আগের দুটো যে টিকিট সেটা 1 থেকে 29-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। না, 28টা উদাহরণ দিয়ে বলেছি, বুঝেছো? তাহলে সেম ভাবে বাবা আমি বলতে পারবো এই দুটো টিকিট এক পরবর্তী 31 থেকে 50টা টিকিটের যা খুশি হতে পারে। বুঝতে পারলে না? তার মানে মাঝেরটা বাবা 30 নম্বর টিকিট। তাহলে তার আগে তোমার 29টা টিকিট আছে, ওই 29টা টিকিটের মধ্যে তোমায় দুটো তুলতে হবে। আর এপাশে কটা টিকিট আছে বলতে পারবে? পাশে আছে বাবা 20খানা টিকিট, তাই না? কারণ 30, আমার টোটাল 50টা টিকিট আছে। আমি আবার আবার বলবো। দেখো আমি আর একবার দরকার হলে বলছি প্রথম থেকে। না, 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 আবার বলছি দেখো। আমি তাহলে আমার গল্প কি ছিল? একটা বাক্স, যে বাক্সর মধ্যে একটা টিকিট আছে এবং প্রত্যেকটা নাম্বারিং আছে 1 2 3। এর মধ্যে থেকে বাবা আমি 5 তুলে নিয়েছি। তাহলে 50টার থেকে 5টা তোলা মানে নাম্বার অফ স্যাম্পল স্পেস এটা। এবার এই 5টা টিকিট নিয়ে আমি পরপর করে সাজিয়েছি, ছোট থেকে বড় করে সাজিয়েছি। ছোট নাম্বারগুলো আগে নিয়েছি, তারপর বড় নাম্বার নিয়েছি, তারপর আবার বড় নাম্বার নিয়েছি, তারপর আবার বড় নাম্বার নিয়েছি, তারপর আবার বড় নাম্বার। এবং বলছি যে সাজানোর পরে সবসময় হতে হবে মাঝেরটা 30। তাহলে এখন এই পেছনে যে দুটো টিকিট পড়ে আছে বাবা, সেই দুটো টিকিট হতে হবে এক 1 নম্বর থেকে 29 নম্বর টিকিটের মধ্যে যে কোনো দুটো টিকিট হলে হবে। তার মানে এই টিকিটের জন্য 1 নম্বর থেকে 29 নম্বর টিকিটের মধ্যে যে কোনো দুটো টিকিট হলেই হবে। হলো? বোঝাতে পারলাম? এবার পরের 4 নম্বর এবং 5 নম্বর টিকিটটা হতে হবে কি 31 থেকে, ভালো করে বোঝো বাবা, 31 থেকে 50 নম্বর টিকিটের মধ্যে থেকে যে কোনো দুটো টিকিট হলো। Clear? তাহলে 31 নম্বর থেকে 50 নম্বর মানে এতে 20টা টিকিট আছে। আর 1 থেকে 29 মানে এটা 29টা টিকিট আছে। এটা 19টা হবে না, তুমি ভুল বলছো। কারণ 31 32 করে করে তুমি গোনো, 50 দাও, দেখো 20টাই পাবে না। তাহলে এখন আমার এই 29টা টিকিটের মধ্যে দুটো টিকিট তোলা মানে কি বাবা? 29C2। এবং 20টা টিকিটের মধ্যে দুটো তুলতে হবে, তাহলে 20টা C2। এই অবধি কোনো ডাউট আছে, কোনো অসুবিধা আছে? তাহলে পি হবে মানে কি? হবে মানে তুমি বলতে পারবে 20 এন হবে ডিভাইডেড বাই এন হবে মানে 50। বুঝেছো? এটাও পরীক্ষায় যদি এরকম নাম্বার দিয়ে আসে তাহলে এটাও রেখে দেবে, কারণ এটাও বেশ বড় ক্যালকুলেশন, মুখে করা সম্ভব নয়। 29 ফ্যাক্টোরিয়াল আর তার থেকে 2 মানে 27 ফ্যাক্টোরিয়াল, 27 অব্দি গুণ করতে হবে। ঠিক আছে? এটা অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে, তাহলে ওখানেই অ্যান্সার ওইভাবে রেখে দিয়ে। ক্লিয়ার? চলে এসো এবার 10-এর অঙ্ক। তাহলে 10-এর অঙ্ক যাচ্ছি মনে হয়, 9-এর অঙ্কটা মিস করে যাচ্ছি। চলে এসো 9 নম্বর অঙ্ক। আর তোমাদের 49 কি বলছে? 10 জন অপর লোকের সঙ্গে একই লাইনে দাঁড়ায়। ভালো করে বোঝো। 10 জন লোক, দেখো আমি আমি পুরো গল্পটা তোমাকে বলি। বলছে এক্স এবং ওয়াই দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। 10 জন এই এক্স আর ওয়াই এর দিকে গেল, গিয়ে এদের সাথে লাইনে দাঁড়ালো।
বুঝতে পেরেছি? এবার প্রশ্ন হলো বাবা, যে লাইনে দাঁড়ানো মানে কি? এক্স ওয়াই এর মাঝে দাঁড়াতে পারে। এখানে ওরম ব্যাপার নেই যে এক্স ওয়াই আগে লাইনে দাঁড়িয়েছিল মানে 10 জন গিয়ে এক্স ওয়াই এর পেছনে দাঁড়াবে, এমন ব্যাপার নেই। যেখানে খুশি দাঁড়াতে পারে। কন্ডিশন হলো যেখানে খুশি দাঁড়াতে পারে। তাহলে কি বললাম? এক্স এবং ওয়াই দুজন ভদ্রলোক আগে থেকে ছিল। পেছন থেকে 10 জন বন্ধু তারা গেল, এক্স এবং ওয়াই এর সাথে মিলে একটা লাইন তৈরি করে। বুঝেছো? এবার ইভেন্টটা কি? ইভেন্টটা বলছে বাবা যে ওই এক্স এবং ওয়াই এর মাঝে 3 জন থাকার সম্ভাবনা কত? কি? এক্স আছে এবং ওয়াই আছে, এদের মাঝে 3 জন থাকবে। তাহলে এদের মাঝে ধরো 1 নম্বর জন, 2 নম্বর জন এবং 3 নম্বর, আর বাকি 7 নম্বর জন এদের এপাশ ওপাশ থাকতে পারে। বুঝতে পেরেছি? অসুবিধা হলো বলো। তাহলে আমি এখন সব সময় বলতে পারি এক্স এবং ওয়াই এর মাঝে 3 জন। আমি পুরো একদম ডায়াগ্রাম করে করে বলছি, কোনো ডাউট রেখো না মনের মধ্যে। দেখো, পারমুটেশন যদি ভুলেও যাও তাও অঙ্ক করতে পারবে। তাহলে 10 জন লোক যদি এদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে লাইন তৈরি করে, তাহলে মোট লোক সংখ্যা কত হয়েছে এখন? লোক সংখ্যা যদি বলি 12 জন হয়েছে। তাহলে 12 জন যদি নিজেদের মধ্যে লাইন তৈরি করে, তাহলে এন অফ এস কত হবে? 12 ফ্যাক্টোরিয়াল হবে, নো ডাউট। এবার আমি আরেকটা সুন্দর করে ছবি আঁকছিলাম। তাহলে আমি 10 জন লোককে প্রথমে নিয়ে নিই। 1 জন লোক, দুই 2 নম্বর জন, একজন নয় কিন্তু, 1 নম্বর জন, 2 নম্বর জন, 3 নম্বর জন, 4 নম্বর জন, 5 নম্বর জন, 6 নম্বর জন, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর জন এবং 10 নম্বর জন। ওকে? নেই? বেশ বেশ। এবার এক্স ওয়াই কোথায় কোথায় দাঁড়াতে পারে? এক্স ওয়াই এখানে এক্স ওয়াই কোথায় দাঁড়াতে পারে দেখো, এখানে দাঁড়াতে পারে, এখানে দাঁড়াতে পারে, তাই না? তাহলে 3 জনের, এই এক্স ওয়াই এর মাঝে 3 জন ঢুকে গেল। ক্লিয়ার? তাহলে এটা একটা টাইপ হলো। আবার এক্স যদি 1 আর 2 এর মাঝে দাঁড়ায়, তাহলে ওয়াই কে দাঁড়াতে হবে কোথায় বাবা? 2, 3, 4 এর পরে দাঁড়াতে হবে। আর ছবিটা বুঝতে পারলে না? আবার এক্স যদি হচ্ছে 2 আর 3 এর মাঝে দাঁড়ায়, তাহলে 3, 4, 5 জনের পরে গিয়ে ওয়াই কে দাঁড়াতে হবে। ক্লিয়ার না? বুঝলে না? বেশ বেশ। তাহলে এরকম করে করে, এরকম করে করে আমি, ভালো করে বুঝবে, তাহলে এরকম করে করে আমি কতগুলো আমি টাইপ পেতে পারি। তাহলে সেটাই হচ্ছে আমার এন অফ এ, এটাই হচ্ছে আমার এন অফ এ। বেশ। তাহলে এখন আমি এক এক করে বলি বাবা। তাহলে এখন যদি আমি এক্স কে এখানে রাখি, ওয়াই কে যদি এখানে রাখি, তাহলে এই পর্যন্ত মিলে কটা হয়েছে দেখো? 5টা হয়েছে না? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। তাহলে এখন আমি এই মাঝের গুলো মুছে দেই দরকার হলে। এবার দেখো, এক্স কে প্রথমে এবং এখানটায়, তাহলে এই একটা টাইপ হলো। তাহলে 3 জনের মাঝ, এক্স আর ওয়াই এর মাঝে 3 জন হয়ে গেল। তাহলে তাহলে 3 জন হয়ে গেল, তাহলে একটা টাইপ হলো এবং 5 জন, 5 জন আছে। তাহলে এখন এটা হলো। এবার যদি আমি এক্স কে, এখন আমি এইটা মুছে দিলাম, এই এক্স কে এখন আমি এইখানে বসাচ্ছি। বসালে ভালো করে বোঝো বাবা, এক্স কে এখানে বসাচ্ছি, বসানোর পরে ওয়াই কে তাহলে এখানে বসাতে হবে। তাহলে এটা 1 নম্বর টাইপ হলো, মানে 2 এর পাশে এক্স টাইপ, 2 এর পাশে এক্স এবং তার পাশে হচ্ছে 6 এর পাশে গিয়ে আবার ওয়াই, সরি 5 এর পাশে গিয়ে ওয়াই, বা 6 এর পাশে গিয়ে, মানে টোটাল 6 জন, 6 নম্বর জনে গিয়ে থাকলো, কারণ একটাকে ধরলে 6 জন হলো। বুঝেছো?
সেম ভাবে এরকম করতে করতে তাহলে একটা টাইপ পেলাম, দুটো টাইপ পেলাম, ভাবে 3 নম্বর টাইপ পাবো। শেষ টাইপ কত নম্বর টাইপ পাবো বলতে পারবে? কারণ টোটাল কিন্তু 12 জন। 12 জন যদি হতে হয়, তাহলে এখন এই 8-এর পাশে রাখতে হবে, সরি 8-এর এপাশে রাখতে হবে, আর এইখানে থাকবে না? শেষ টাইপটা তো, হ্যাঁ শেষ টাইপ এটা হতে হবে। তার মানে 1 2 3 করে করে 8-এ গিয়ে থেমে যাচ্ছে, তাই না? না বুঝতে পারলে না, কোনো ডাউট থাকলে আবারও বলি আমি, আরেকবার বলছি চলো, ভালো করে বোঝো, একদম প্রথম থেকে বলছি। অধৈর্য বারবার রিপিট করে ভালো করে বোঝো, কারণ বার করে বলার একটাই কারণ, 12-এ উঠে যেন আর কিছু নয়। 1 নম্বর টাইপ বাবা, যখন আমি বলছি এক্স এখানে রইলো, ওয়াই এখানে হলো, তারপর বলছি বাবা এক্স এখানে গেল, তাহলে ওয়াই কে যেতে হবে এই জায়গাটায়, হয়েছে? তারপরে হচ্ছে এক্স এখন এইখানে চলে গেল, ওয়াই এখন চলে যাচ্ছে এই জায়গাটায়, হলো? তাহলে এরকম করে করে এরকম করে করে সরতে সরতে 1-এর পাশে, 2-এর পাশে, 4-এর পাশে সরতে 8-এর কাছে গিয়ে কিন্তু ওরা থেমে যাবে, তাই না? কারণ 8, হ্যাঁ তার মানে 8-কে টপকে যখন ও 9-এর কাছে যাবে, তখন তো আর কোনো জনকে পাবে না, বুঝতে পারলাম? যে কারণ মাঝখানে 3 জন থাকতেই হবে। তাহলে 1-এর পাশে রইলো, তারপর 2-এর পাশে রইলো, তারপরে 8-এর পাশে গিয়ে ও থেমে গেল। তাহলে টোটাল কটা উপায় পেলাম? 8টা উপায় পেলাম না, 9টা কিন্তু নয়, ভুল বললে। কারণ 1-এর পাশে একটা উপায়, 2-এর পাশে দুটো উপায়, 3-এর পাশে 3টে উপায়, এরকম করে 8-এর পাশে মানে 8টা উপায়। তাহলে টোটাল ও 8 রকম ভাবে দাঁড়াতে পারে। এবার আমি তোমাকে গল্পটা বলি। আচ্ছা বাবা, কোনো ক্ষেত্রে এইখানে যখন ছিল ওয়াই এখানে চলে আসতে পারে, আবার এক্স এখানে যেতে পারে, এটাও তো হতে পারে। তাহলে এই টাইপগুলো দুবার করে রিপিট হবে, না বুঝলে না? তার মানে একটা টাইপ এক্স আগে ওয়াই পরে, এই পজিশনে দাঁড়িয়ে ওয়াইটাও আগে যেতে পারে, এক্স পরে যেতে পারে। তার মানে ঘুরে যাচ্ছে, তাহলে দুটো করে টাইপ হচ্ছে, তাহলে 8 × 2 হলো, হলো? এই অবধি কোনো অসুবিধা আছে? এবার লাস্ট আসি, 1 2 3 4 মানে 1 নম্বর জন, 2 নম্বর জন, 3 নম্বর জন, এরাও তো নিজেদের মধ্যে উলট পালট হতে পারে, তাই না? কোনো সময় 10 নম্বর 1 নম্বরের জায়গায় চলে এলো, 1 নম্বর 10-এর জায়গায় চলে গেল, 9 আবার 1-এর জায়গায় এলো, 1 আবার 9-এর জায়গায় গেল। এরকম ভাবে 10 জন বন্ধু যারা গেছিল তারাও ঘুরতে পারে। তাহলে 10 জন বন্ধু ঘোরা মানে 10 ফ্যাক্টোরিয়াল, বলো বুঝলে কিনা? তাহলেই তো অঙ্ক হয়ে গেল। এবার তুমি বলতে পারবে পি অফ এ মানে কি? এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তাহলে এন অফ এ মানে এই, এন অফ এস মানে 12 ফ্যাক্টোরিয়াল, দাও। 4 3 12, 4 2 8, 11 3 দ্যাট ইজ তোমার answer। চলে এসো 10 নম্বর অঙ্ক দেওয়া যাক। 10 নম্বর অঙ্ক পুনরায় ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ আমি বলেছি যে বলের অঙ্ক বইতে যেগুলো আছে ওই বলের অঙ্কগুলো, লাল বল সাদা বল আমরা আগে করেছিলাম, বলের অঙ্ক, জেন্টলম্যানের অঙ্ক, যাই হোক চলে 9, সরি 9 10।
10 কি বলছে চলো করা বলছে 12টি অসদৃশ্য বল বা যে বলগুলো মানে আমরা একই রকম নয়, আমরা চোখ দিয়ে পার্থক্য, এই হচ্ছে কথা। এই 12টি বল এ বি সি ডি এবং ই চিহ্নিত 5টি বাক্সে রাখা হয়েছে। এবার এই বাক্স 5টা ক্রম 3, 4, 1, 4, 0 বল থাকার সম্ভাবনা কত? এই হচ্ছে আমার প্রশ্ন। এক এক করে ভালো করে বোঝো। তাহলে বাক্স আছে, আমি পরপর স্টেপ বলছি। বাক্স কটা? এ নম্বর বাক্স, বি নম্বর বাক্স বা বি বাক্স, এটা হচ্ছে বাক্স বাক্স আরেকটা এ বি সি ডি ই। তাহলে এখন এই 5টা বাক্সের মধ্যে 12খানা বল ঢোকাতে হবে। 12খানা বল, টোটাল বল কত বাবা? টোটাল বল 12টা। তাহলে 12টা বলের জন্য বাক্স আছে কটা? 5টা। এবার মনে পড়ছে ও 12টা বাক্স, ভালো করে বুঝবে বাবা। 12টা বাক্সর মধ্যে 12টা বাক্স ঢোকানো হচ্ছে 5খানা, সরি, 12টা বল ঢোকানো হচ্ছে 5 বাক্সে। এইটা আমি পারমুটেশন করানোর সময় কি বলেছিলাম? যে নাম্বার অফ, ভালো করে বোঝো, নাম্বার অফ বাক্সের সংখ্যা কম, বলের সংখ্যা বেশি। এটা কি হবে? 5টা বাক্স আছে মানে 5^12। এটা কিন্তু ভুলভাল করো না। অনেক করে করে 12C5, তখন ঘটনা কি দাঁড়ায়? এটা সবাই করে মানে 90% জন করবে, এটাও করে ফেলে। কারণ এটা ভুল হয়, এটা ভুল করা যাবে না। কারণ 12টা বাক্সে, এই 12C5 মানে কি? 12টার মধ্যে 5টা, 12টার মধ্যে 5টা তো হচ্ছে না, 5টার মধ্যে 12টা যাচ্ছে, এখন বড় হচ্ছে। আর 5-এর মধ্যে তো 12 করা যায় না বাবা। 5-এর মধ্যে 12 করলে এটা ইনভ্যালিড একটা ঘটনা বা ইনভ্যালিড একটা কম্বিনেশন। তাহলে ইনভ্যালিড কম্বিনেশন করা মানে যখন দেখবে এতগুলোর মধ্যে এতগুলো হচ্ছে এবং ও ওর থেকে বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু মাথায় রাখবে 5^12 করে দেবো। তাহলে আমি স্যাম্পেল স্পেস কিন্তু এখানে বলবো 5^12। নো, 12টা বল ঢুকছে 5টা বাক্সের মধ্যে, বাক্স সংখ্যা কম, বলের সংখ্যা বেশি, 12। কারণ 5টার মধ্যে 12টা ঢুকছে, তাহলে 5C12 তো লেখা যায় না, তাই 5^12 এভাবে আমি মনে রাখা শিখিয়েছিলাম। যাই হোক, তাহলে এন অফ এস কত? 5^12। এটা সবাই ভুল করে, যেখানে যেখানে ভুল হয় আমি বলে দিচ্ছি, ভুল যেন না হয়। এখন হচ্ছে 5^12। এবার আমি আসি আসল ঘটনায়। আসল ঘটনাটা এবার বলি। তাহলে বলি, তাহলে এবার আমি কিভাবে, ভালো করে বোঝো। এই বাক্স 5টিতে 3টে, 4টে, 1টা এবং 0টা এবং 0টা বল থাকতে হবে। তার মানে বাবা ও বলতে চাইছে এমন একটা ঘটনা তৈরি করো। আচ্ছা, এখানে এন অফ এ লেখা যাবে না, এটাই এক্স ধরে নাও, হ্যাঁ, এ আছে অঙ্কের মধ্যে। তাহলে এখন আমি এক এক করে বলি, ভালো করে মন দিয়ে বুঝবে। বলছে এমন একটা ঘটনা তোমাকে বানাতে হবে বা প্রবাবিলিটি তৈরি করতে হবে যেখানে এ নম্বর বাক্সে যেন 3টে বল ঢোকে, বি নম্বর বাক্সে যেন 4টে বল ঢোকে, সি নম্বর বাক্সে যেন 1টা বল যায়, ডি নম্বর বাক্সে যেন 4টে যায়। তাহলে টোটাল কত হচ্ছে? 3, 4, 7, 7 আর 1 8 আর 4 12টা হয়ে গেছে। তাহলে ইতে কোনো বল যাবে না। এটুকু কোনো অসুবিধা নেই তো? আচ্ছা বাবা, 12টার মধ্যে থেকে আমি এ নম্বর বাক্সে 3টে বল ঢুকিয়ে দিয়েছি, এ ফুলফিল হয়ে গেছে, হ্যাঁ। তাহলে 12টার মধ্যে থেকে 3টে বল আমি
12টার মধ্যে থেকে 3টে বল এতে ঢুকিয়েছি, তাহলে 12টার মধ্যে থেকে 3টে, তার মানে 12C3। বুঝলে না? ওকে, তাহলে 3টে বল কোথায় ঢুকে গেল? এতে ঢুকে গেল। তাহলে বিতে যখন ঢুকবে তখন 4টে বল ঢুকবে, তাই না? তাহলে বিতে যদি 4টে ঢোকে, তাহলে বিতে দেখো 12টার মধ্যে থেকে 3টে বল কোথায় ঢুকে গেছে? এতে। তাহলে এখন আর কটা বল পড়ে আছে? 12টার মধ্যে 3টে বল এতে ঢুকিয়ে দিয়েছি, তাহলে আর 9টা বল পড়ে আছে। ওই 9টার মধ্যে 4টে বিতে ঢুকবে। হ্যাঁ, ওই 9টা বলের মধ্যে 4টে বিতে যাবে, তাহলে 9C4 হবে। এখন তোমার এখানে 3টে এখানে 4টে ঢুকিয়ে দিয়েছো, আর কটা বল আছে? তাহলে 4 আর 3 7, আর 5খানা বল আছে, তাই না? ওই 5খানার মধ্যে আবার একটা বল কোথায় যাবে? ওই 5খানা বলের মধ্যে আবার একটা বল চলে যাবে সিতে। তাহলে 5-এর মধ্যে সি, তাহলে 5C1। বলো বুঝলে? আর কটা বল পড়ে আছে তোমার কাছে? 4টে, কারণ 4 আর 3 7টা ঢুকে গেছে, 8টা ঢুকে গেছে, আর 4টে বল আছে। তাহলে 4টে বলের মধ্যে 4টেই ডিটে ঢুকবে, তাহলে 4টের মধ্যে যদি 4টে ডিটে ঢোকে, তাহলে 4C4 হবে, নাকি না? বুঝলে না? বেশ, তাহলে টোটাল নাম্বার অফ ঘটনা এখানে যদি হয় 12C3, এবং একসঙ্গে ঘটছে, একসঙ্গে ঘটলে আমি গুণ করতে 9C4, 5C1, এবং এখানে কোনো বল যাচ্ছে না। এবং এটা যদি তুমি নিয়েও করো তাহলে 0C0 নিতে হবে, দরকার নেই, কারণ 0 বল ওখানে কোনো যাচ্ছে না, মানে আমার বলও নেই, বল। যাই হোক, তাহলে এটা গেল। তাহলে এখন আমি যদি প্রবাবিলিটি ডিফাইন করি, তাহলে পি এক্স এন অফ এক্স হবে ডিভাইড এন অফ এ, মানে 512, আর এটাকে ক্যালকুলেশন করতে হবে। এগারো নম্বর অঙ্ক কিন্তু এর মতোই। 11 অঙ্ক করতে পারবে, তবু আমি 11 নম্বর অঙ্ক করব। 11 নম্বর অঙ্ক পুরো অঙ্কের মতোই। চলে এসো 11 নম্বর অঙ্ক। বলছে বলছে 4টি ভিন্ন বস্তু 1 2 এবং 1 2 3 4 4টি স্থানে রাখা হয়, তার মানে চিঠিরই অঙ্কের মতো। 4টে ভিন্ন বস্তু 4টে স্থানে রাখা হয়েছে। কোনো বস্তুই তার অনুরূপ দিয়ে চিহ্ন দখল না করার বলি চিঠি। ওখানে বলেছিল ভুল ভুল চিঠি আর সঠিক চিঠির কথা বলেছে, অন্যরকম ভাবে বলেছে, তো আমরা একই রকম ভাবেই করবো। যাই হোক, আমরা আসি প্রথম এক করে বলি। 4টে বস্তু নাম দেওয়া হয়েছে 1 নম্বর, 2 নম্বর, 3। 4টে স্থান, 4টে স্থান 1 নম্বর, 2 নম্বর, 3। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? এবার আমি আসি। বলছে প্রথমে চারটে চারটে বস্তু চার চার, যেমন 5টা চিঠি 5টা খামে যাবে, 4টে বস্তু 4টে স্থানে যাবে। 4টে বস্তু যদি 4টে স্থানে যায়, তাহলে নাম্বার অফ স্যাম্পল স্পেস কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। চিঠির অঙ্কে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল করবো, 4টে জিনিস। তাহলে স্যাম্পল স্পেস নিয়ে এবার আমি ঘটনাতে। এখন 1 নম্বর যে বস্তুটা আছে, ও বলেছে যে 1 নম্বর স্থানে যাবে না, বাকি সব স্থানে যেতে পারে। কারণ ওখানে বলেছে দেখো, যে কোনো বস্তুই অনুরূপ সংখ্যা দিয়ে চিহ্নিত স্থানে যাবে না। বুঝাতে পারলাম?
ডাউট আছে? তার মানে 1 নম্বর যে, সেই 1 নম্বরে যাবে না। ও কিন্তু ও কিন্তু 2 নম্বরে যেতে পারবে, ও আবার 3 নম্বরেও যেতে পারে, ও আবার 4 নম্বর স্থানেও। না বুঝলে না? বেশ বেশ বেশ। তাহলে এবার দেখো, এক নম্বর যে 1 নম্বর যে, তার 3টে অপশান আছে, তাই না? 1 নম্বর যে, তার 3টে অপশান আছে। এবার আমাকে বলো, 2 নম্বর যে, তার কটা অপশান থাকবে? তারও তো 3টেই অপশান থাকবে। একটা বক্সে, বলো বলো। না, প্রশ্ন পড়বে কিন্তু। আমাকে এখানে ভিন্ন বস্তু ভিন্ন স্থান, কোনো বস্তুই তার অনুরূপ সংখ্যা দিয়ে চিহ্নিত স্থান দখল করবে না। তার মানে, মানে দুই শুধু দুইয়ে যাবে না, বাকি সব জায়গায়ও যেতে পারে। তার মানে কি, দুইয়ের জন্য 3টে অপশান, 3টে অপশান। এবার 3 এবং 4-এর জন্য আমার আমার কিন্তু কোনো অপশান থাকবে না। বলবে কেন? কারণ ধরে নাও যে, একের জন্য 2, 3, 4, ও এই তিনটের মধ্যে চলে গেল, ধরো 1, 2-তে গেছে, আমি এই দুটো মুছে দিচ্ছি। তাহলে দুইতে যেতে পারবে না, 2-এর জন্য 3টে অপশান থাকবে, তাই না? তাহলে 2 ধরো 1-এ গেছে, তাহলে 3 যে, সে কিন্তু 3-এ যেতে পারবে না, ওকে 4-এই যেতে হবে। 4 কোথাও যেতে পারবে না, তাই না? এবার এর সাথে অ্যাকচুয়ালি একটা 1 গুণ হয়, সেটা আমি বলছি না। 1 গুণ হয় মানে কি, 4 হচ্ছে উপরে 1-এ যেতে পারে, কারণ সবাই যদি আলাদা 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 জায়গায় যায় তাহলে একটা টাইম হয়, তার জন্য একটা গুণ হয়, কিন্তু অ্যাকচুয়ালি 3। বোঝাতে পারলাম? হ্যাঁ, এটা 9 হলো। কি হবে? কত? a ডিভাইডেড বাই n অফ s, আর 4 ফ্যাক্টর। বলো, বুঝেছো নাকি না? কোনো পরেরটা চলে এসো। এটা টিকিটের অঙ্কের মতোই। 1, 2 করে 100, এই পর্যন্ত টোটাল 100টা টিকিট আছে। ওই 100টা টিকিটের মধ্যে 4টে টিকিট তো, ব্যাস। এই পর্যন্ত পড়ে আগে কিছুটা করে নিই। তাহলে আবারও আমরা সেই টিকিটের, যে একটা বাক্স ধরে নাও মনে মনে, 1, 2, 3, 100 নম্বর পর্যন্ত। তাহলে 100 নম্বর পর্যন্ত টিকিট থাকলে, এই টিকিটটা, এই 100টা টিকিট ভালো করে বুঝবে বাবা, 100টার মধ্যে থেকে আমি কটা তুলেছি? 4টে তুলেছি। হ্যাঁ, এন অফ এস কত হবে? 100C4 হবে। এবার বলছে, তারপরে পড়িনি, দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40, অপর দুটি চিহ্নিত অংশ 41 থেকে 100। তাহলে এটা হতে হবে বলেছে। তবে 4টে টিকিট বলছি, ধরো 4টে টিকিট হচ্ছে x1 টিকিট, সেম অঙ্ক, এটা আলাদা নেই, ওখানে 5টা আর x4।
এই দুটো টিকিট বলছে বাবা যে 1 থেকে 40 নম্বরের মধ্যে হতে হবে, তাই না? তাহলে 40-এর মধ্যে দুটো তুলতে হবে। বুঝলে না? বেশ, তাহলে একদম আগের অঙ্কটা রিপিট। আর এই দুটো টিকিট বলেছে কত, 41 থেকে 100-র মধ্যে হতে হবে, তাহলে 60টা। 40 থেকে 100 নম্বর পর্যন্ত মানে 60টা। 60-এর মধ্যে দুটো পাতি অঙ্কই দিয়েছে। এবার পি হবে, তুমি তুমি বলো, তাহলে এই দুটো ভাগ করে দাও। 40 ডিভাইডেড বাই 100C2, 100C4, এটাও রেখে দেবে, এটাই অ্যান্সার। করবে না, করতে পারবে না, ক্যালকুলেটর তোমার দেবে, অব্দি রেখে দিয়ে চলে আসবে। বলো, এই পর্যন্ত হয়েছে। এবার আসি 13 নম্বর কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন কিন্তু খুব বলেছি যে পরীক্ষায় প্রশ্ন ফর্মুলা দিয়ে একটা প্রশ্ন আসবেই আসবে, কারণ আমার 40 নম্বরের মধ্যে শুধু প্রবাবিলিটি থেকেই 7 নম্বর থাকবে। প্রায় তুমি বলতে পারো যে 40-এর মধ্যে 7 নম্বর থাকা প্রায় তোমার 8% কিন্তু ওখানেই থাকবে। 40 নম্বর 8%। যাই হোক, পার্সেন্টেজ মানে হচ্ছে প্রায় অনেক। 10 নম্বর, 10 নম্বর মানে 40। এবার এখন ওর তার মধ্যে কিন্তু একটা কিন্তু ফর্মুলা দিয়ে অঙ্ক থাকে। 13 নম্বর অঙ্ক দেখো, তার আগে তো ফর্মুলা দিয়ে ভালো করে আমাকে গিভেন কিছু দেওয়া আছে, পি অফ এ, পি অফ, তাহলে কি আছে? given আছে পি অফ এ, পি অফ বি আছে 0. পি অফ সি দেওয়া আছে, লিখছি কিনা দিয়ে নেবে আমার। পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন এ ইন। এবার বলছে যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0.7 হয়, তাহলে আমাকে প্রুভ করতে হবে ওটা। পরে আসছি, আগে ইউনিয়ন পরে আসছি, আগে আমি এই আগে ফাইন করে নিই। গিভেন আছে এবং আরো একটা গিভেন আছে, সেটাও লিখি। আরেকটা বলেছে যে বাবা পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা যদি গ্রেটার দেন 0. দেওয়া আছে, আমাকে প্রুভ করতে হবে বি ইন্টারসেকশন লেস দেন ইকুয়াল টু 0.48, আবার আবার ওটা আবার গ্রেটার দেন আছে 0.23, মধ্যে থাকবে বা বিলং করবে, এই ঘটনা ওরা বলেছে। এটা আসি, তার আগে এবার অঙ্কটায় আসি বাবা, ভালো করে বোঝো। প্রথমত আমি একটা 3টে দিয়ে ফর্মুলা জানি, সেটা পারবো। পি এ প্লাস পি
minus P of A intersection B minus P of B intersection C minus P of A intersection C plus P of A intersection তাহলে P of A ইউনিয়ন B ইউনিয়ন C কোথাও আছে না, কোথাও কিছু নেই, তাই কোথাও কিছু বলার নেই, ঠিক আছে। তাই যদি বলা না থাকে আমি যেমন A ইউনিয়ন B ইউনিয়ন C বলেছে যে এটা গ্রেটার দেন, তাহলে P of A এর ভ্যালু কত বাবা? P of A এর ভ্যালু 0.3 প্লাস P of B এর ভ্যালু কত? P of B এর ভ্যালু 0.4, P of C এর ভ্যালু 0.8, P of A intersection B বাবা 0.0, P of B intersection C কত? P of A intersection C প্লাস 0. এই অবধিও কোনো অসুবিধা আমার কাছে নেই। এখন এই ক্যালকুলেটারে করে নি, এটা করব 0.1.2 মাইনাস অফ পি। বলো এই অবধি কোনো ডাউট আছে? এবার আমি এই কন্ডিশনটা আমার দেওয়া, এই কন্ডিশনটা আমি এখন অ্যাপ্লাই করি। নাও এগেইন দেখো তোমাকে কন্ডিশন কি আছে বাবা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0.6, আমার কোয়েশ্চেন। বলো হয়েছে? লিখেছ? এইটুকুটার ভ্যালু কি পেয়েছো বাবা? এটা পেয়েছো তো, তাহলে এটা বসিয়ে দাও 1.2 প্লাস পি অফ বি ইন্টারসেক্ট হলো। তাহলে এখন 1.23 মাইনাস 0.75 এটা গ্রেটার দেন ইকুয়াল টু বি ইন্টারসেকশন। এটা যদি আমি সাবস্ট্রাক্ট 13 থেকে 5 8, এখানে হচ্ছে বি ইন্টারসেকশন। দেখো একটা পার্ট আমি রেডি করে ফেলেছি, বি ইন্টারসেকশন 0.4 নাম্বার 1 দিয়ে রাখছি, একটা পার্ট হয়ে গেছে, বুঝলি? এবার তুমি বলতে পারবে বাবা যে ভালো করে বুঝবে, আমি এখান থেকে এইটা বলতে পারি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা গ্রেটার দেন, সরি, এটা লেস দেন ইকুয়াল টু 1 বলতে পারি? পারি না, কারণ আমি বলেছিলাম যে কোনো প্রবাবিলিটি বড় হতে পারে বা একের সাথে এক। আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু তুমি পেয়েছিলে, এইটা বসাতে পারো 1.23, এখন তুমি আবার বসাচ্ছ অফ বি ইন্টারসেকশন 1.2
-1 এটা লেস দ্যান ইকুয়াল টু অফ বি ইন্টারসেকশন। এখন 0 লেস দ্যান ইকুয়াল, এখন আমি ফাইনালি বলতে পারি 1 and 2, 0.2 আছে। নেক্সট চলে আসি তারপরের সাম কি বলছে দেখো। 54 বলছে এ, বি এবং ডি, এটা হচ্ছে ইভেন্ট আছে, ঘটনা আছে। এই ঘটনাটার 4টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। এটা জানি যে ঘটনা বলেছিলাম, তার ঘটনা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। বলছে বি, সি ও ডি এ ডি ঘটনার প্রতিকূলের সুযোগ বা হচ্ছে এগেইনস্ট বলেছে, হোয়াটস ইন ফেভার, এগেইনস্ট ইন ফেভার, হচ্ছে এগেইনস্ট এর কথা বলেছে 7:2, 7:5, 13:5। এবার বলছে তবে এ ঘটনার অনুকূলে সুযোগ কত। যদি থাকে এটা কিরকম কি হয় দেখো। আমি ফার্স্ট দিন প্রথম বলেছিলাম, তাহলে প্রথমটা গিয়েছো, আমি একবার একটুখানি মনে করিয়ে দিই। ফার্স্ট দিন যেটা বলেছিলাম সেই ওয়ার্ডস ইন ফেভার বা এগেইনস্ট ইন ফেভার, ওই জিনিসটা জাস্ট আমি একবার একটু বলি। ওই জিনিস ভালো করে বোঝো বাবা, আমি কি কি যে কোনো একটা ধরো যে কোনো এর একটা ঘটনা, মানে পি অফ এ ধরো হচ্ছে বাই এন, তাহলে এর এম বাই এন যদি হয়, এইটার অনুকূলে সুযোগ, বাংলায় বলে অনুকূলে সুযোগ, ইংরেজিতে বলে অডস ইন ফেভার, অডস ইন ফেভার। এটার রেশিও হবে প্রথমে নিচের থেকে উপরেরটা বিয়োগ। আর যদি এগেইনস্ট ইন ফেভার বলে, ইন হোয়াটস এগেইনস্ট দ্য ইভেন্ট, এরকম এটাকে অ্যাকচুয়ালি বলে এগেইনস্ট ইন ফেভার বা হোয়াটস মানে যেটা হচ্ছে প্রতিকূলের সুযোগ, এগেইনস্ট দ্য ইভেন্ট। এটা হয়, এইটা শুধু হচ্ছে এইটা যেটাকে আমরা পড়েছি ছোটবেলায় যে এই অনুপাতটার ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে এন মাইনাস এম আগে, ঠিক আছে? না বুঝতে পারলে না? এবার এটা তো একটা টাইপ বললাম। এবার এখন ওয়ার্ডস এগেইনস্ট ইন ফেভারের থেকে, মানে এটাকে বাংলায় বলা হয়, বাংলাটাও লিখে রাখো পাশে, বাংলায় এটাকে বলা হয় অনুকূলে সুযোগ, অনুকূলে সুযোগ। আর এটাকে বলা হয় প্রতিকূলে সুযোগ।
এবার সেম ভাবে এবার আমরা অনুকূল প্রতিকূল সুযোগ থেকে প্রবাবিলিটিতেও যেতে পারি। এটা কিরকম? একটা টাইপ গেল। এবার আর একটা টাইপ। ধরো তোমাকে odds ইন ফেভার দেওয়া আছে। এটা ধরো দেওয়া আছে a is to b। তাহলে এখন আমি যদি পি অফ এ বার করতে চাই, তাহলে কি হবে? কারণ এইটা যেটা থাকে তখন এর উপরে যায়, উপরে সরি এম বলতে এখানে এ হবে, যে সামনে থাকে সেই উপরে হয়। নিচে কি হবে বাবা? নিচে এই দুটো বিয়োগ করেছিলাম, এখন কি হবে? এই দুটো যোগ হয়ে যাবে। বুঝলে না? কারণ তুমি দেখো না, এটার সাথে এটা যোগ করো, নিচেরটাই পাবে। বুঝেছো? এটার সাথে যদি এটা যোগ করো, নিচেরটাই পাবে। তার মানে এখান থেকে আমি এবার ঘুরে যাচ্ছি। এবার তোমাকে যে odds against the event দেওয়া আছে বা প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, odds against the event টা দেওয়া আছে। তাহলে এটা এটাও ধরো তোমাকে দেওয়া আছে a is to b। তাহলে এখন এখান থেকে এবার পি হবে কি করতে পারবো, বা আমি প্রবাবিলিটিটা এখান থেকে পেতে পারি। সেই প্রবাবিলিটি কি হবে? এখানে পরেরটা কিন্তু বাবু উপরে হবে। কারণ দেখো, এমটা উপরে ছিল, আর এখন এই দুটোকে যদি তুমি যোগ করো, তাহলে আবার নিচেরটা পাবে। এখন এই বিটা উপরে, নিচে হবে এই দুটোর যোগ। বোঝাতে পেরেছি? অসুবিধা থাকলে প্রশ্ন করো। এইটুকু এইটুকু জিনিস বুঝতে পারলে কিন্তু 14 নম্বর হয়ে যাবে। ভালো হয়েছে। তার মানে odds against একটা প্রতিকূলের সুযোগ তোমাকে দেওয়া আছে। এবার 14 নম্বর সাম কি বলছে? বি সি ডি তিনটে ঘটনার প্রতিকূলে সুযোগ দেওয়া আছে। প্রতিকূলে সুযোগ মানে odds against the event দেওয়া আছে। odds against the event কোন কোন ইভেন্ট? বি সি অ্যান্ড ডি। আর কি দেওয়া আছে? 7:2 দেওয়া, 7:5 দেওয়া, আর দেওয়া আছে 13। এই এই জিনিসগুলো আমার দেওয়া আছে। তাহলে এখন এইটা আমি যদি পি অফ বি বার করি বাবা, যেহেতু এগেইনস্ট দেওয়া বা প্রতিকূলে দেওয়া, আমি বলেছি প্রতিকূলে যদি দেওয়া থাকে পরেরটা আগে লিখবো। তাহলে এখন উপরে 2 লিখবো, আর নিচে দুটোর যোগফল 7 আর 2 9 হবে। ওকে। পি অফ বি যদি বলি, সরি পি অফ সি যদি বলি, তাহলে এখানে পরেরটা আগে হবে, উপরে 5 আর নিচে 7। পি অফ ডি যদি বলি, এখন উপরে 5 আর নিচে 13 আর 5 হচ্ছে। তাহলে এই অবধি কোনো। এবার দেখো, ভালো করে বুঝবে। এবার বলছে যে এ বি সি ডি এটা একটা সম্পূর্ণ ঘটনা। এই পুরোটা মিলেই তো তোমার এসটাই তো সম্পূর্ণ ঘটনা হয়। নাও এখন বলতে পারবো বাবা যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি প্লাস পি অফ ডি, এটা মানেই সম্পূর্ণ ঘটনা, মানে পি অফ এস। বলো এই অবধি কোনো ডাউট আছে? তাহলে পি অফ এ মানে কত? পি অফ এ আমরা জানি না। পি অফ এস মানে আমরা কত জানি? 1 জানি। 1 মাইনাস পি অফ বি মানে 2/9, পি অফ সি মানে 5/12, পি অফ ডি মানে 5/18। এখন এটা ক্যালকুলেশন করলে লসও কত? 36।
36, 8, 12, 3 15, 33। আর কোনো ডাউট আছে? এবার এখান থেকে আমাকে কি ফাইন্ড করতে বলেছে? বলছে এ ঘটনার অনুকূলে। তাহলে অনুকূলে মানে কি বাবা? অনুকূলে মানে হচ্ছে ওয়াটস ইন ফেভার দরকার। ওয়াটস অফ, তাহলে এটা প্রথমে 1 লিখবো, তারপরে এইটা বিয়োগ মানে 12 মাইনাস 1, 1:2। ক্লিয়ার? বলো তোমার এক্সট্রা দুটো অঙ্ক পাঠাও দেখি। এবার 55, 56 তো সাম এখানে এক্সট্রা অ্যাড করে। এবার আমি চলে আসি তার পরের দুটো। দেখো এটা কি ভাবে করবো একটুখানি। এটা কিছুই না, একটু থিওরি দিয়েছে। আমাকে বলছে যে এন সংখ্যক বিভিন্ন ভিক্ষুক, এই ভিক্ষুকের মধ্যে উদ্দেশ্যহীনভাবে এন সংখ্যক দেওয়া হয়েছে। একজন নির্দিষ্ট ভিক্ষুকের ঠিক 8 সংখ্যক বিস্কুট পাওয়ার সম্ভব। ভালো কোয়েশ্চেন। বলি যে এখানে হচ্ছে এক এক করে বলি। তিন নয়, একেবারে সহজ অঙ্ক। নাম্বারগুলো না দিয়ে তোমরা চলে এসো। জানি না আমি অ্যাকচুয়ালি অ্যাড করলে 55 বাংলা 5 নম্বর কোয়েশ্চেন। এক এক করে আসি, কি বলছে একবার বোঝো, ভালো করে বুঝবে। এখানে বলছে যে ভিক্ষুক বা ভিক্ষা করছে এমন লোক আছে টোটাল এন, এন সংখ্যক লোক আছে, লোক যারা কিনা ভিক্ষা করে। এবার ছোট হাতের এন বা স্মল এন সংখ্যক বিস্কুট দেওয়া হয়েছে, যেটা কিনা এদেরকে দেওয়া হবে। এবার বলছে একটি নির্দিষ্ট এই এন এর মধ্যে একটা নির্দিষ্ট লোক আছে বা নির্দিষ্ট ভিক্ষুক আছে, যে কিনা এই এন সংখ্যক বিস্কুটের মধ্যে থেকে 8 সংখ্যক বিস্কুট এ একা নেবে। তার সম্ভাবনা কত? বলো, ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? তাহলে এখন আমি এইটার যদি হিসেব নিকেশ এখন আমি করি, তাহলে এখানে এবার কিভাবে কি করবে একটুখানি বলা যাক। তাহলে প্রথমে আহ, আমি এই জায়গাটা থেকে একটুখানি বোঝো, এক এক করে আমি আসি। এইখানটায় আমার আগে ভাবতে হবে যে টোটাল স্যাম্পল স্পেস কত। স্যাম্পল স্পেস আরো হচ্ছে এন অফ এস। তাহলে টোটাল এন সংখ্যক ভিক্ষুক আছে। তাহলে সেই এন সংখ্যক ভিক্ষুকের মধ্যে
এন সংখ্যক বিস্কুট বন্টন করা হচ্ছে। এবার এখন যেহেতু দেয়নি, সংখ্যা দিলে আলাদা ইস্যু হতো। সংখ্যা দেয়নি মানে এখানে কে বড় কে ছোট তোমায় কিন্তু বুঝতে হবে। বুঝতে পারলাম? মানে বিস্কুটের সংখ্যা বেশি হতেও তো পারে, তাই না? যেমন একটু আগে বলের অঙ্ক করলাম, বল আমি ভরছি কিন্তু বাক্সের সংখ্যা কম। তাহলে এখানটায় বিস্কুট নিয়ে গেছি, তো ডেফিনেটলি এন সংখ্যক লোকের মধ্যে বিস্কুট ভাগ করে দেওয়া হচ্ছে মানে কি, আমার ওই ভিক্ষুকের সংখ্যা কম, বিস্কুটের সংখ্যা বেশি। তার মানে কি, এনটা নিয়ে গিয়ে এন এর মধ্যে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ইয়ে করলে বাবা হবে, মানে তোমাকে বুঝতে হবে এখানে কিন্তু হবে কি, এন টু দি পাওয়ার এন। বুঝতে পারলাম? বুঝলে না? কারণ আমার বইতে বলে দেয়নি বলের অঙ্কটা, কারণ তুমি বছর ভাবো না, তুমি 5 জন লোককে গিয়ে তুমি হচ্ছে মানে একটা এক প্যাকেট এক প্যাকেট করে খাবার তুমি নিয়ে ভাগ করে দিই, তাহলে তোমাকে অবশ্যই খাবারের সংখ্যাটা ওই লোকের সংখ্যার থেকে বেশি হতে হবে, নাহলে তুমি কি করে দেবে? বিস্কুটের সংখ্যাটা ওই ভিক্ষুকের সংখ্যার থেকে বেশি হতে হবে। কম হলে তো তুমি ভাগ করে দিতে পারবে না। আর যদি কম হয় তাহলে একজন ভিক্ষুক বেশি কি করে পাচ্ছে? পাবে না। বুঝতে পারলাম? এখন কিন্তু এটা এন টু দি পাওয়ার এন হবে, ওই বলের অঙ্কের মতো ভাবতে হবে। ঠিক আছে, এবার আমি আসি। এবার আমার প্রশ্নের মধ্যে কি বলেছে একটু পড়া যাক। পরে আমাকে বলছে একজন নির্দিষ্ট ভিক্ষুক আর সংখ্যক বিস্কুট পাওয়ার সম্ভাবনা। তার মানে এন এর মধ্যে থেকে ও আর সংখ্যক বিস্কুট পাবে। ভালো করে বোঝো। তাহলে এন এর মধ্যে থেকে ও যদি আর সংখ্যক বিস্কুট পায়, বাকি এন মাইনাস ওয়ান সংখ্যক বিস্কুট পাবে, বাকি জনরা পাবে। তাহলে ভালো করে বোঝো বাবা, একজন ভিক্ষুক আছে যে কিনা আট সংখ্যক বিস্কুট ও একাই নিয়ে নিচ্ছে। তাহলে বাকি বিস্কুট কতগুলো আছে? এন মাইনাস আটটা বিস্কুট, তাই না? এই এন মাইনাস আটটা বিস্কুট বাকি ভিক্ষুক গুলো পাবে। বাকি ভিক্ষুক কত? এন মাইনাস ওয়ান। এখন যদি বাবা এখন আমি জবে বলি, জবে কি দাঁড়াবে? প্রথম একটা কেস এটা, আর পরের কেসটা এটা। তাহলে প্রথম কেসে আট সংখ্যক বিস্কুট একজন নিচ্ছে, কতজনের, কত কতর মধ্যে আর, এন সংখ্যক বিস্কুটের মধ্যে আর সংখ্যক বিস্কুট, এন সি আর হবে। বুঝেছো? ঠিক আছে। বাকি এন মাইনাস অঞ্জন আছে, সেই এন মাইনাস অঞ্জন, সেই এন মাইনাস অঞ্জন ভিক্ষুক যারা কিনা এন মাইনাস আটটা ভাগ করে নেবে। তাহলে এই কেসটায় আবারও এন মাইনাস ওয়ান বড় হয়ে গেল, মানে সরি এটা ছোট হয়ে গেল। তাহলে এখন এইটা হবে তাহলে কি, এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস আর। ব্যাস, সরি বাবা, এটা এন অব এ হবে, এটা পি অব এ লিখে ফেলেছি। তাহলে দেয়ার ফর পি অব এ কত হচ্ছে? এন অব এ ডিভাইডেড বাই এন অব এস, এন সি আর, এখানে এন মাইনাস ওয়ান। এর অ্যান্সারটা ম্যাচ করিয়ে নাও তো, দেখো তো ঠিক কারণ ওরা যেভাবে বলেছে আমি সেভাবে করলাম। এন বড় বড় আমি ভেবে নিয়েছি, প্রশ্ন এরকম বলতেই বলেছে হয়তো। যাই হোক, পরে তারপরেরটা কি আছে দেখো। বলছে তিনটি মুখশূন্য পাশা একসঙ্গে নিক্ষিপ্ত করা হয়। তাহলে পাশা মানেই হচ্ছে আমরা জানি, যার হচ্ছে সাইড আছে ছটা, যেগুলো হচ্ছে তুমি 1 2 3 4 5, এই পাশা একসঙ্গে ফেলা হয়েছে। কমপক্ষে একটি পাশায় এক পড়ার সম্ভাবনা কত?
যদি জানা থাকে যে প্রথম পাশায় পড়ে, তাহলে পাশা তিনটিতে প্রাপ্ত অঙ্ক তিনটির জোর হবার সম্ভাবনা কত? অ্যাকচুয়ালি 12 এর অঙ্ক তোমার। যাই হোক, ঠিক আছে। তাহলে এখন এক আমার প্রথম প্রশ্ন কি, যে একটি পাশায় এক পড়ার সম্ভাবনা কত? আচ্ছা, একটি পাশায় এক পড়ার তাই, তাহলে একটি, ভালো করে বুঝবে, একটি পাশায় এক পড়ার সম্ভাবনা, তাই না? তাহলে একটিতে এক পড়বে, একটিতে যদি এক পড়ে, প্রথমে নাম্বার অফ স্যাম্পল স্পেস বার করব। নাম্বার অফ স্যাম্পল স্পেস কি হবে বলেছিলাম, প্রথম দিন বলেছিলাম, ভালো করে বোঝো। এখানে আমি কি বলেছিলাম, যদি তিনটে কয়েন টস, হ্যাঁ, কারণ তিনটে কয়েন টস করলাম, তাহলে দুটো রেজাল্ট পাই হেড টেল করে, তাহলে 2 এর কিউব হয়। রেজাল্ট তার পাওয়ার, রেজাল্ট, একদম একদম একদম। এখন কটা পাশা আমার, তিনটে পাশা, তাহলে আমার রেজাল্ট কটা, 6টা, তাহলে 6 কিউব হবে, হচ্ছে 6 কিউব মানে 216, আমরা জানি। এবার আমি দেখো বলছে একটিতে, ভালো করে বুঝবে, একটিতে এক পড়ার সম্ভাবনা বার করতে বলেছে। একটিতে এক পড়ার আমার সম্ভাবনা দরকার। আচ্ছা, একটি যদি আমি এক পড়ার বার করি, আচ্ছা ধরো একটিতে এক, একটিতেও হচ্ছে তোমার, ভালো করে বুঝবে বাবা, ধরো আমি তোমাকে বললাম যে, এখানে আমি দরকার হলে অঙ্কটা লিখে লিখে করছি, একটিতেও এক না পারার, না পাওয়ার ঘটনা, একটিতেও এক না পড়ার ঘটনা, এটা আমি বার করি। ধরো একটাতেও এক পড়েনি, তার মানে কি সবকটাতে পাঁচ পাঁচ করে করে পড়েছে, 5টা করে রেজাল্ট আছে, বুঝলে না? তার মানে একটি পাশাতেও এক এক পড়েনি, মানে তার মানে কি প্রত্যেক পাশাতে 5টা করে রেজাল্ট পাওয়া গেছে, তাই তো? তার মানে প্রথম পাশার জন্য 5টা রেজাল্ট, পরেরটার জন্য 5টা, পরেরটার জন্য 5টা, না? তাহলে একটিতেও এক না পড়ার যদি সম্ভাবনা বলি, তাহলে টোটাল স্যাম্পল স্পেস 216, আর এটা 125, তাহলে একটাতেও এক না পড়ার ঘটনা বার করেছি, তাহলে পড়ার ঘটনা কি হবে, এক থেকে এটা বিয়োগ যাবে, তাই তো? আমরা কি ফর্মুলা শিখেছিলাম, যে পি অফ এ প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট, এটা সমান সমান 1 হয়। তাহলে এ মানে এ ঘটনা ঘটবে, এ কমপ্লিমেন্ট মানে ঘটবে না, ঘটবে না যদি হয়, তাহলে না পড়ার ঘটনা, আমার দরকার পড়ার ঘটনা চেয়েছে, তাহলে পি অফ এ বার করতে চাইছি, তাহলে দেয়ার ফর পি অফ এ মানে কি হবে, এক থেকে এটা না পড়ার ঘটনাটা বাদ চলে, 16, 125, 91, ক্লিয়ার? হয় অসুবিধা হলো? এবার চলে এসো, এর আন্ডারে আরেকটা কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন, যদি তার পরবর্তী স্যাম্পল স্পেস নেই, এখানে কি বলছে দেখো, প্রশ্নে যাই, প্রশ্নে কি বলেছে বাবা, প্রশ্নে যে, হ্যাঁ, প্রশ্নে বলেছে যে প্রথম পাশায় 3 যদি পড়ে, যদি আমাদের জানা থাকে যে প্রথম পাশায় 3 পড়েছে, মানে 3 পড়ে গেছে, তাহলে পাশা তিনটিতে প্রাপ্ত তিনটি বিজোড় হবার সম্ভাবনা,
তার মানে প্রথম পাশায় 3 পড়ে গেছে, এটুকু তো ক্লিয়ার না? লিখে করি নাহলে বুঝতে পারবে। ধরে নিচ্ছি আমি প্রথম 3 পাশায়, পাশায় বানান ঠিক লিখে আমি জানি। আচ্ছা, আমার 3টে পাশা কিন্তু, তাহলে প্রথমটায় যদি 3 পড়ে, ভালো করে বুঝবে, কারণ আমার 3টেকে যোগ করে আমার বিজোড় হতে হবে। তার মানে প্রথমটায় 3 পড়লে পরের দুটোতে জোর পড়তে হবে না? ওই জন্য আমি কি বললাম? হ্যাঁ, কারণ প্রথমটা তো 3 পড়েছে, তাহলে পরের দুটো যদি জোড় সংখ্যা হয় তাহলে দুটো জোড় সংখ্যার যোগফল জোড়ই হয়, আর জোড়ের সাথে বিজোড় যোগ করলে তবে গিয়ে বিজোড় হবে। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। 3 পড়েছে, ধরো পরের দুটোতে 2+2 পড়লো, তাহলে গিয়ে তোমার কি হতে হবে? 2 আর 2 4, 4 আর 3 7 হবে, তাহলে বিজোড় এসছে। আবার আবার প্রথমটাতে তো 3 আছে, পরের দুটো যদি বিজোড় নাও, ধরো 5 আর 5 পড়েছে, 5 আর 6 পড়েছে, দুটোই বিজোড় নিলাম। তো বিজোড় নিলে তোমার কত আসছে দেখো, 5 3 8, আর 8 আর 6 হচ্ছে 14। তো এখানে জোড় চলে আসবে, বুঝেছো? আবার একটা জোড় একটা বিজোড়, একটা জোড় ভালো করে বুঝবে, একটা জোড় এবং একটা যদি বিজোড় নেই, এখানে দেখো একটা জোড় একটা বিজোড় নিলাম তাহলে 14 আসছে, হচ্ছে না। কিন্তু যদি দুটোই দুটোই বিজোড় নেই, 5 নিলাম আর একটা নিলাম হচ্ছে ধরো 1, তাহলে 5 6 আর 3 হচ্ছে 7 আসবে, সরি 9 আসবে। বুঝেছো কি বললাম? দুটোই জোড় অথবা দুটোই বিজোড় পড়বে। তাহলে দুটোই জোড় অথবা দুটোই যদি বিজোড় পড়ে, তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবে যে দুটোই জোড় পড়ছে এবং দুটোই বিজোড় পড়ছে। তাহলেই আমি বলতে পারবো যে দুটোই জোড় অথবা দুটোই বিজোড় পড়ে, তাহলে তুমি এখন ঘটাতে পারবে। বলো, এই অবধি কোনো অসুবিধা আছে? বেশ, তাহলে এখন তাহলে এটুকু আমি বলতে পারি যে পরে প্রথমটায় 3 পড়েছে, প্রথমটাকে নিয়ে কোনো আমার ডাউট নেই। সেকেন্ড যে পাশাটা সেটাতেও তোমার বিজোড় হতে হবে। আমি সেকেন্ড পাশা বলে লিখছি, এই পাশাটায় আমার বিজোড় হতে হবে। এই বিজোড় পড়বে, বিজোড় কতগুলো আছে? তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস কিন্তু এখানে 6 হবে, হ্যাঁ, কারণ আমি একটা একটা করে বার করছি। তাহলে প্রথমে 6টা নিলাম, নাম্বার অফ স্যাম্পল স্পেস। এবং বিজোড় কোনগুলো আছে? বিজোড় আছে 1 আছে, 3 আছে এবং 5 আছে। তাহলে 1 3 নাম্বার অফ এটা 3 হবে। সেম ভাবে সেকেন্ড পাশাতেও, সরি থার্ড যে পাশাটা আছে তাতেও আমি বলতে পারবো 1 এর 2। বুঝলে না? তাহলে দুটোই জোড় গেল। এটা ধরো দুটোই বিজোড় নিলাম, এটা দুটোই বিজোড়, এটা বিজোড়ের ক্ষেত্রে নিই। এবার আমি জোড়ের জন্য যদি নেই, জোড়ের জন্য নেই, সেটাও সেকেন্ডটার ক্ষেত্রে আমার 1 এর 2 আসবে, আর থার্ডটার ক্ষেত্রে এখানে তাও 1 এর 2 আসবে। এই দুটো একসঙ্গে ঘটছে মানে কি গুণ হবে, 1 এর 2 ইন্টু 1 এর 2। আবার এই দুটো একসঙ্গে ঘটছে মানে এটাও গুণ হবে, এটা প্লাস হয়ে যাবে ঘটনা প্লাস, তাহলে এটা বি হয়ে গেল 1 এর 2। অ্যাকচুয়ালি 12 নিয়মে হলো, কারণ দেখো দুটো প্রবাবিলিটি একসঙ্গে যোগ তোমাদের হয়নি বা তোমাদের নেই, এটা এটা হচ্ছে আমাদের মানে এটা আস্তে আস্তে ধীরে ধীরে বায়াস থিওরেম। যাই হোক, 12 প্রশ্ন হয়ে গেল অঙ্কটা। বুঝেছো কিনা আগে বলো।